আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি আজকের এই ক্লাসে পেইড ব্যাচের শিক্ষার্থী কারা কারা আছেন একটু জানাবেন। লিখে দিবেন, যারা পেইড ব্যাচের শিক্ষার্থী আছেন আপনারা একটু লিখে দিবেন যে পেইড। লিখে দিলে আমি বুঝতে পারবো যে আমাদের আজকের ক্লাসে কে কে কোথা থেকে যুক্ত আছে, এটা একটু জানা যাবে। তো আমি আমার কিছু গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, যেগুলোতে আজকের এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেওয়ার কথা ছিল পূর্ব থেকে। আমি তাদেরকে ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি, তারপরেই আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা আমরা শুরু করে দেবো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সকল ডিপার্টমেন্টের পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। বিগত সময়ে যত অঙ্ক আমরা সমাধান করেছিলাম এই অধ্যায় থেকে, সবগুলো থেকেই আমরা আজকে সলভ ক্লাস করব, এবং যে একটা অঙ্ক করানো বাকি ছিল ওই অঙ্কটার উপরও তোমাদের ক্লাস দেওয়া হবে আজকে। তো তোমরা যারা যুক্ত হয়েছো, তোমরা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে আজকের ক্লাস একটু মেনশন করে দিতে পারো। দেখতে পাচ্ছি ইন্টারনেটের বেশ সমস্যা দেখা দিচ্ছে, তারপরেও আমরা ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্টস গুলো দেখতেছি যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পারতেছো কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে অসংখ্য শিক্ষার্থী যে কমেন্টস করেছো পেইড। আচ্ছা, সাদিয়া সুলতানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নিশা সালাম দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে। আরো অনেকে যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো জানাইও। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর তোমাদেরকে আজকে আমি ধারণা দেব, যে বিষয়গুলো জানা প্রয়োজন। অর্থাৎ আমরা সংক্ষিপ্ত ভাবে যে বিষয়গুলো সমাধান করে থাকি, এই বিষয়গুলোর উপর তোমাদেরকে কিছু বিস্তারিত ধারণা দেব আজকে। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো সর্বপ্রথম, রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের যে নতুন কোর্স চলমান আছে, এই কোর্সে আমরা 7টা অঙ্ক সমাধান করেছি দ্বিতীয় অধ্যায় থেকে। আজকে 8 নম্বর অঙ্কটা সমাধান করব। 8 নম্বর অঙ্কের মধ্যে কি কি বলা আছে বা কি কি চাওয়া আছে আমি তোমাদেরকে লেকচার শিট থেকে একটু দেখাচ্ছি, তারপরেই আমরা ক্লাসটা শুরু করে দেব। আচ্ছা, আমি তোমাদেরকে প্রথমেই লেকচার শিটটা দেখাচ্ছি। আচ্ছা, তোমরা যারা ফেসবুকে এসএমএস দিচ্ছ, আমি আজকে মোটামুটি সকাল থেকেই তোমাদেরকে অ্যানাউন্স করে দিয়েছি যে আজকের ক্লাসটা ফেসবুক লাইভে হবে, কারণ এটা আমাদের একটা নতুন ব্যাচের প্রথম অধ্যায়ের শেষ ক্লাস, যেগুলো নিয়ম অনুসারে আমরা ফ্রি নিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা চলছে। কাজেই দয়া করে তোমরা এখন আর যে ফেসবুকে নক করিও না, কারণ আমি যেহেতু ক্লাসগুলো কন্টিনিউ করাই, কাজেই এখন আর তোমাদের ওই ফেসবুকে তোমরা যে নক করতেছো ওগুলো আমি আর দেখতে পারি না। আশা করছি পরবর্তী সময়ে তোমাদের ওই বিষয়গুলো নিয়ে নক করব আমি। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করতেছিলাম, দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি 7টা অঙ্ক শেষ করেছি। আজকে আমরা এই যে পাই চিত্রের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা সমাধান করব, এবং পাই চিত্রের অঙ্ক সমাধান করার পর আমরা আমাদের এক্সট্রা একটা অঙ্ক সমাধান করব। সরি, তোমাদের কার কোথায় কি প্রশ্ন আছে এই অধ্যায় রিলেটেড, আমি সেই প্রশ্নগুলো শুনবো, এবং তারপর তোমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করিয়ে দেবো। আর এই গুরুত্বপূর্ণ অঙ্কটা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য হতে যাচ্ছে বা হবে। আচ্ছা, দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রবলেম 8-এ বলা আছে নিচের তথ্য হতে উপযুক্ত চিত্র অথবা পাই চিত্র অথবা বৃত্তচিত্র অঙ্কন করো। তোমরা মনে রাখবা, ও এই যে এরকম তথ্য এবং উপাত্ত দিয়ে যদি বলে উপযুক্ত চিত্র অঙ্কন করার জন্য, বা পাই চিত্র অঙ্কন করার জন্য, বা বৃত্তচিত্র অঙ্কন করার জন্য, তাহলে মনে রাখবা তোমাকে এই যে এরকম একটা চিত্র অঙ্কন করতে বলছে। আর এই চিত্রটা যে সাদা খাতায় অঙ্কন করতে হয়, এটা অঙ্কন করার জন্য গ্রাফ পেপারের প্রয়োজন হয় না। আশা করছি তোমরা এই বিষয়টুকু বুঝতে পারছো। তো আমি বিগত ক্লাসে পাইচিত্রের এই অঙ্কটা তোমাদেরকে অন্যভাবে সমাধান করিয়ে দিয়েছিলাম, আজকে আরেকটা পদ্ধতিতে সমাধান করিয়ে দেব। তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগে সেই পদ্ধতিতে অঙ্ক সমাধান করবা, কেননা এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো এক্সপার্ট। তাদেরকেও তাদের যে একটা মনের ভিতরে চাওয়া আছে সেটাও আমাকে পূর্ণ করতে হয়। আমি দেখতে পারি আমাদের এখানে এমন কিছু স্টুডেন্ট আছে যারা
অনেক দুর্বল থাকে তাদের জন্য হচ্ছে যে শর্টকাটে বা সংক্ষিপ্ত ভাবে বা সহজ ভাবে কোর্স করানো হয়ে থাকে। এজন্য আমি চেষ্টা করি সব নিয়মেই তোমাদেরকে অঙ্কগুলো শেখানোর জন্য, যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, একটা বৃত্ত চিত্র অঙ্কন করতে হবে। তো আমরা জানি বৃত্ত চিত্র যদি অঙ্কন করি তাহলে বৃত্তের আবার কি করতে হয়, কোণের মানগুলো বের করতে হয় বা উৎপাদিত কোণের মান আমাদেরকে বের করে দেখাতে হয়। তো আমরা এখানে কি করব, আজকে বৃত্তচিত্র অঙ্কন করার জন্য কোণের মানও বের করে দেখাবো। তো ঠিক আছে, এই অঙ্কটা সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রশ্নটা এখানে তুলে নিব। আমরা প্রশ্নটা প্রথমে তুলে নিচ্ছি। আমি এখানে প্রথমে লিখবো যে পাই চিত্র অঙ্কনের প্রয়োজনীয় সারণী। আরেকটা বিষয় হচ্ছে, আমি স্টুডেন্টদেরকে হচ্ছে স্পন্সর করার জন্য মোবাইল গিফট করতে পারি না, ফ্রি ফ্রি বই গিফট করতে পারি না। আহ, কারণ যেহেতু আমি কোর্স ফি অনেক কম নিয়ে থাকি, কাজেই তোমরা নিজে থেকেই ফ্রি ফ্রি আমার জন্য একটু প্রমোশন করে দিবা, তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে জানাবা যে এখানে ক্লাস হয়, ফ্রি ক্লাসগুলো দেখাবা, তাদের ভালো লাগলে তারা ভর্তি হবে। তো এটা হচ্ছে প্রবলেম 8। আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে বৃত্তচিত্র অঙ্কন করতে হয়। আমরা এখানে লিখবো পাই চিত্র অঙ্কনের প্রয়োজনীয় সারণী। এই অঙ্কটার পরে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করিয়ে দেব তোমাদেরকে, সেখানে অনেক কিছু শেখার আছে। প্রয়োজনীয় বানানটা ভুল হইতে পারে, তোমরা দেখে নিও। প্রয়োজনীয় সারণী। আচ্ছা, এই যে পাইচিত্র অঙ্কন করার জন্য যে সারণী তৈরি করতে হয়, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই অঙ্কগুলো সাধারণত যেভাবে থাকে ওইভাবেই সারণী দিতে হয়। তো এখানে আমরা একটু গুণই দেখবো যে কতগুলো সারি দিব আমরা। এই যে দেখো, মহাদেশের জন্য একটা সারি, আফ্রিকা 2 3 4 5, তারপর 6 7 8, মোট আমরা এখানে 9টা সারি দেবো। দেখো, হ্যাঁ, বোর্ড একটু ছোট দেখতে পারবা, আমি প্রশ্নটা তুলে নেওয়া শেষ করলে তোমরা বোর্ড বড় দেখতে পারবা। তো আমরা এখানে 9টা সারি দিয়ে নিচ্ছি। প্রথমে আমি সারি 9টা এখানে দিয়ে নিব। এই যে একটা সারি, 2 3 4 5 6 7 8 9। এই যে এখানে দেখো তোমরা 9টা সারি আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রশ্নের মধ্যে মাত্র দুইটা কলাম আছে, একটা হচ্ছে মহাদেশের কলাম, একটা হচ্ছে আয়তনের কলাম। আমি এই দুইটা কলাম এখানে তুলে নিচ্ছি। প্রথমটা হচ্ছে মহাদেশ, এরপরেরটা হচ্ছে আয়তন। আচ্ছা, এখানে যে মহাদেশ আছে আর যে আয়তনটা আছে, আয়তনটাকে কিন্তু আমরা এফ ধরে নিব। হ্যাঁ, এজন্য এখানে এফ দিয়ে নিলাম। এবার আমি মহাদেশের নামগুলো লিখতেছি, এরপরেই তোমরা বোর্ড বড় করে দেখতে পারবা, কোনো সমস্যা হবে না। তো মহাদেশগুলো দেখো, প্রথমে আছে আফ্রিকা। একটু রিয়েকশন ইউজ করিও ক্লাসে, একটু কমেন্টস করিও তোমরা, তাহলে ক্লাসটা মানে লম্বা ক্লাস যেহেতু হতে যাচ্ছে তাহলে আর বোরিং লাগবে না তোমাদের। আফ্রিকা, এরপর হচ্ছে আমেরিকা, এরপর হচ্ছে ইউরোপ, এরপর হচ্ছে উত্তর আমেরিকা। আমি এখানে দিলাম রস্যতে উত্তর আর এখানে লিখলাম আমেরিকা। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অশেনিয়া দেওয়া আছে। এরপর হচ্ছে দক্ষিণ আমেরিকা, আমি দ দিয়ে কোলন দিলাম, এরপর হচ্ছে লিখলাম আমেরিকা। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে প্রাক্তন ইউএসএসআর। রাষ্ট্রবিজ্ঞানীরা তোমরা একটু বলো তো, প্রাক্তন ইউএসএসআর বলতে কি বোঝাচ্ছে? প্রাক্তন ইউএসএসআর, আমি নিজেও জানি না যে প্রাক্তন ইউএসএসআর দ্বারা আসলে কোন রূপটা কি বোঝাচ্ছে। আচ্ছা, এবার তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমরা এখানে কি করলাম, যে প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো দেওয়া ছিল এগুলো তুলে নিলাম। এবার হচ্ছে যে এই কোন মহাদেশের আয়তন কত এটা একটু লিখে নেবো। প্রথমটা দেখো 30.30, 30.30। আমি দ্রুত লিখতেছি কারণ বোর্ড বড় করে দিতে হবে। এরপর হচ্ছে দেখো 26.90, এরপর হচ্ছে 4.90, এরপর হচ্ছে 24.30, 24.30, এরপর হচ্ছে 8.50, এরপর হচ্ছে 17.90, এবং সর্বশেষ হচ্ছে 20.50।
আচ্ছা, আমি সবগুলো তুলে নিলাম, এবার বোর্ড বড় করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করিও, এখানে মোট কিন্তু 133.30 দেওয়া আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখো। আর যখন এরকম একটা অঙ্ক হয়ে যাবে যে অঙ্কের গুলোর মধ্যে এফ এর মান থাকবে, ওই অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা কি করব, প্রথমে এন এর মানটা বের করে নিব। তাহলে এন সমান সমান প্রশ্নেই দেখলাম যে 133.30, 133.30 দেওয়া আছে। আমরা এখানে লিখে দিচ্ছি 133.30, বোর্ড বড় করে দিয়েছি আমি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখান থেকে আসলে আমরা কি করতে যাচ্ছি, এখান থেকে আমরা মূলত কি করতে যাচ্ছি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা এখানে বৃত্তচিত্র অঙ্কন করতে যাচ্ছি বা পাইচিত্র অঙ্কন করতে যাচ্ছি। কেন পাইচিত্র অঙ্কন করব, অর্থাৎ এই যে এখানে একটা যে তথ্য দেওয়া আছে, এই তথ্যটাকে আমরা পাইচিত্রের মাধ্যমে বা বৃত্তচিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখাবো, যে এইটা দেখা মাত্রই যেন আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর এই অংশ জুড়ে এই মহাদেশটুকু অবস্থিত বা এই মহাদেশটুকু আছে। তো এখন কথা হচ্ছে যে যখন আমরা বৃত্তচিত্র অঙ্কন করতে যাব, তখন বৃত্তচিত্র অঙ্কন করার জন্য বা বৃত্তচিত্রের মধ্যে এই উপাত্ত বা তথ্যগুলোকে উপস্থাপন করার জন্য আমাদের কোণের মান প্রয়োজন, যেটাকে আমরা থিটা কোণের মান বলে থাকি। তো এই থিটা কোণের পরিমাণটা দুই ভাবে বের করা যায়। একটা হচ্ছে সরাসরি সূত্রের মাধ্যমে বের করা যায়, আর একটা হচ্ছে শতকরা গণসংখ্যা বের করার মাধ্যমে আমরা সমাধান করতে পারি। তো তোমাদেরকে এর আগে অনেকবার হচ্ছে যে আমি এই অঙ্কটা সমাধান করিয়ে দিয়েছিলাম হচ্ছে সরাসরি থিটা কোণের মান বের করে। যদি আমরা সরাসরি থিটা কোণের মান বের করতে যাই, তাহলে হচ্ছে যে সূত্রটা হবে এরকম, এন মানে মোট তথ্য যেটা আছে এনটা এখানে থাকবে, এরপর এখানে হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, এরপর ইনটু হচ্ছে এফ। তোমরা প্রশ্ন করতে পারো যে এন আমি বুঝলাম, এন হচ্ছে মোট আয়তনের সংখ্যা বা মোট গণসংখ্যা বা মোট উপাত্তের সংখ্যা, আর এফ হচ্ছে গণসংখ্যা। এটাও তোমরা বোঝো যেহেতু এর আগে 7টা ক্লাস তোমরা করে ফেলছো। প্রশ্ন করতে পারো যে 360 ডিগ্রি এটা আমি কোথায় পেলাম। তোমরা সবাই জানো যে আমাদের যে বৃত্ত থাকে, এই বৃত্ত হচ্ছে একটা বৃত্ত হচ্ছে 4 সমকোণ। এই বৃত্তের মোট পরিমাপ কত, 4 সমকোণ, অর্থাৎ এক সমকোণ সমান সমান আমরা জানি 90 ডিগ্রি, আর 4 সমকোণ সমান সমান হচ্ছে কত, 90, 90, 90 আর হচ্ছে 90। তো আমরা জানি 4 9 হচ্ছে 36, আর এখানে যেহেতু শূন্য আছে একটা, 360 ডিগ্রি। আর থিটা কোণের মাপটা বা মানটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো, থিটা কোণের মান বের করার জন্য আমাদেরকে এই সূত্রটা ব্যবহার করতে হয়। তো আর যদি তোমরা শতকরা গণসংখ্যা বের করে এই থিটা কোণের মানটা বের করতে যাও, সেক্ষেত্রে তোমাকে প্রথমে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে, যেটাকে আমি পিএফ বলে থাকি। এটা নির্ণয়ের সূত্র হচ্ছে এন ডিভাইডেড এখানে হচ্ছে এফ ইন্টু 100। এভাবে আমরা এখানে শতকরা গণসংখ্যা বের করব, এবং শতকরা গণসংখ্যাকে এই এই যে এখানে যে দেওয়া আছে 360 ডিগ্রি, এটাকে ভাগ করবো 100 দ্বারা, তাহলে থাকবে কত, 3.6। এই 3.6 দ্বারা যদি আমরা শতকরা গণসংখ্যাকে ভাগ করি, সেক্ষেত্রে থিটা কোণের পরিমাণ পাওয়া যাবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা থিটা কোণের পরিমাণটা শতকরা গণসংখ্যা দিয়ে বের করব নাকি সরাসরি এই সূত্র দিয়ে বের করব, তোমরা একটু আমাকে জানাবা। তোমরা যেটা বলবা আমি সেটা দিয়েই তোমাদেরকে শেখাবো, একটু দ্রুত তোমরা জানাবা। আচ্ছা, সাবেক সোভিয়েত ইউনিয়ন, তোমারটা ঠিক আছে। চলো স্বপ্ন ছুঁই, ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিকস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমরা যারা হচ্ছে যে বের করে দিয়েছো গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে, যেখান থেকে বের করে দাও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বের করে দেওয়ার জন্য। এটা আমার জানা ছিল না, আমি হচ্ছে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এগুলো সম্পর্কে আমার ধারণা অনেক কম। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে তোমাদেরকে এইটা হচ্ছে নতুন নিয়মে করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, শতকরা গণসংখ্যা বের করব। শতকরা গণসংখ্যা, যাকে আমরা পিএফ বা পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করতে পারি। শতকরা গণসংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, পিএফ এর নির্ণয়ের সূত্র এটা। প্রথম দিনের ক্লাসে আমি কিন্তু এই বিষয়গুলো সবগুলো আলোচনা করে দিয়েছিলাম, একদম একদম ধরে ধরে এই বিষয়গুলো তোমাদেরকে শেখাইছিলাম। তাহলে দেখো, প্রথমটার পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি আমরা বের করে নিব। তাহলে দেখো এফ এর মান কত আছে, এফ এর মান হচ্ছে 30.30, এন এর মান কত, 133.30, 133.30 ইন্টু 100। তো উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলে আমাদের গুণফল চলে আসবে এখানে 22.73। আমরা এখানে লিখে নেব কত, 22.73। এই যে সংখ্যাটা এখানে বসবে 22.73। তোমরা এখন বলো যে
প্রত্যেকটা ঘরের পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সির মান তোমরা নিজেরা বের করতে পারবা কিনা। যদি তোমরা বের করতে পারো তাহলে ওকে লিখে দিবা, আর যদি বের করতে না পারো প্রশ্ন করবা। তোমরা অনেকেই লিখে দিছো যে সরাসরি করে দেওয়ার জন্য। আচ্ছা শোনো, সরাসরিটা তোমাদের গ্রুপের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। হ্যাঁ, একই আসবে রেজাল্ট, তবে এইটা মনে হয় একটু তোমাদের জন্য সহজ হবে। যারা বুঝতে পারছো একটু ওকে লিখে দাও। তোমরা একটু দ্রুত রেসপন্স করলে আমরা দ্রুত দ্রুত ক্লাস শেষ করতে পারবো, কারণ আজকে হচ্ছে আমরা কয়েকটা ক্লাস করব। ভাই আমার ক্যামেরা এখানে স্টেবল আছে, ক্যামেরা নড়াচড়া করতেছে না। হয়তো কোনো কারণে তুমি নড়াচড়া করা দেখতে পাচ্ছ, কিন্তু আমার ক্যামেরাটা এখানে স্টেবল আছে। আমি ট্রাইপডের মধ্যে ক্যামেরা রেখে তোমাদের ক্লাসটা করাচ্ছি, তারপরেও নড়াচড়া কেন হচ্ছে জানি না। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। তাহলে ধারাবাহিক ভাবে প্রত্যেকটা শতকরা গণসংখ্যা আমি এখানে বসিয়ে দিচ্ছি। পরেরটা যদি আমরা হিসাব করি, আমাদের অ্যান্সার চলে আসবে এখানে 20.18%। এর পরেরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3.68%। 3.68%। এর পরেরটা হচ্ছে আমরা যদি এই সূত্রের মধ্যে এই মানটাকে বসিয়ে হিসাব করি, এক্ষেত্রে অ্যান্সার আসবে 18.23%। 18.23%। আমি আবারও বলতেছি, এই অঙ্কের পর তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব। তোমাদের যদি প্রশ্ন না থাকে, সেক্ষেত্রে কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করিয়ে দেব। 6.38%। এরপরে হচ্ছে 4.3%, এবং সর্বশেষ হচ্ছে 15.38%। আমরা মোটামুটি সবগুলোর পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি অথবা শতকরা গণসংখ্যা বের করে নিলাম। এবার কি করব দেখো, এবার আমরা উৎপাদিত কোণের মান বের করে নেব। উৎপাদিত কোণের মান, যেটাকে আমরা থিটা কোণের মান বলে থাকি। তো উৎপাদিত কোণের মান বের করার এখনকার সূত্রটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো মনোযোগ সহকারে। তো যখন তোমরা পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বা শতকরা গণসংখ্যা বের করে উৎপাদিত গুণের মান বের করতে যাবা, তখন হচ্ছে PF, পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, ইনটু এই যে এখানে হচ্ছে তোমরা দিবা 3.6 ডিগ্রি। আচ্ছা, এখানে 3.6 কেন দিয়েছি এটা তোমাদেরকে একটু বোঝাই। পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা বা প্রতি শতে, আর এখানে যে আমাদের 360 আছে এটা কিন্তু পার্সেন্টেজের বাইরে আছে, তাহলে এটাকেও পার্সেন্টেজ করতে হবে। তো এটাকে আমরা মনে মনে 100 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের অ্যান্সার আসবে 3.60। তো এখন আমরা কি করবো, যে পিএফ কে 3.6 দ্বারা আমরা গুণ করে আমাদের যে এখানে উৎপাদিত কোণের মান প্রয়োজন সেই মানগুলোকে বের করে নেব। তো আমরা এখন এই মানগুলোকে বের করে নিচ্ছি। প্রথমটার পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি আসছে আমাদের 22.73। 22.73 গুণন করব কত, 3.6 ডিগ্রি দ্বারা। তো এটাকে যদি আমরা গুণন করি, আমাদের গুণফল আসতেছে 81.83। 81.83 ডিগ্রি। 81.83 ডিগ্রি। তোমরা এই যে এটা মান বের করাটা বুঝতে পারছো কিনা একটু জানাও, যদি বুঝে থাকো ওকে লিখে দিবা, আর যদি বুঝে না থাকো প্রশ্ন করবা। মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে কেন? তোমরা সবাই কি মাঝে মাঝে ঝাপসা দেখতে পারতেছো, নাকি সবার ঠিকঠাক আছে একটু বলো তো। না, আমি তো ঠিকঠাক দেখতে পাচ্ছি সবকিছু। তোমাদের কেন মাঝে মাঝে ঝাপসা দেখতে পাচ্ছো? তোমার ক্লাসটা যদি একটু শেয়ার করে দিতা সবাই, তাহলে অন্যরা দেখতে পারতো। আচ্ছা, দেখতে পাচ্ছি তোমরা অনেকে শেয়ারও করে দিয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু জানাও তোমরা মানগুলো বের করতে পারবা কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে লিখে নেবো 81.83। 81.83 ডিগ্রি। দ্বিতীয়টা একই ভাবে বের করবো, 20.18কে আমরা গুণ করব 3.6 দ্বারা। এক্ষেত্রে আমাদের গুণফল আসবে 72.65। 72.65। এই অঙ্কটা মাস্টার্স, পিলি মাস্টার্স যারা আছে ওদের ম্যাক্সিমাম সময়ই আসে। এছাড়া অর্থনীতি প্রথম বর্ষ যারা আছে তাদের পরীক্ষায় সচরাচর আসে। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ওখানেও কিন্তু অনেক সময় আসে। শতকরা সূত্রটা আরেকবার লিখে দিবেন স্যার।
দেখো শতকরার সূত্রটা হচ্ছে পিএফ সমান সমান হচ্ছে এফ ইন্টু এন, এফ ডিভাইডেড এন ইন্টু 100। এটা হচ্ছে তোমার ওই সূত্রটা। আচ্ছা আমি বাকি মানগুলো তোমাদের এখানে একটু লিখে দিচ্ছি। 13.23, 13.23, এরপর হচ্ছে 65.63, এরপর হচ্ছে 22.95, এরপর হচ্ছে 48.34, 48.34। আচ্ছা এবং সর্বশেষ যে মানটা আছে সেটা হচ্ছে 15.38কে যদি আমরা 3.6 দ্বারা গুণ করি, এক্ষেত্রে গুণফল আসতেছে 55.36। 55.36, এগুলোকে আমরা ডিগ্রি চিহ্ন দিয়ে একটু দেখাই দেবো এভাবে। আচ্ছা তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও। এবার তোমাদের একটা মনে মনে কাজ করতে হবে, সেটা হচ্ছে এগুলোকে যোগ করে দেখতে হবে যোগফল কত আসে। এগুলোকে যোগ করে দেখবা, যোগফল আসবে 360 ডিগ্রি। যোগ করলে যোগফল পাওয়া যাবে কত? 360 ডিগ্রি। তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাও। 3.6 কোথা থেকে আসতো? আচ্ছা দেখো, 3.6 আসছে আমাদের এইখান থেকে। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তটাকে আমরা কি করেছিলাম, 4 ভাগ করেছিলাম। মানে একটা বৃত্তের পরিমাপ হচ্ছে 4 সমকোণ। বৃত্ত সমান সমান 4টা সমকোণ। তো 4টা সমকোণ হচ্ছে, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি গুণন 4 কত হবে? 4 9 হচ্ছে 36, তাহলে আসতেছে 360 ডিগ্রি। যেহেতু আজকের অঙ্কটা আমরা শতকরা গণসংখ্যা বের করে করতেছি, তাহলে এই 360কেও আমরা শতকরা থেকে ভাঙিয়ে নেব। তাহলে শতকরা থেকে কোনো সংখ্যাকে ভাঙানোর জন্য বা কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করার জন্য কি করতে হয়? 100 দ্বারা গুণ ভাগ করতে হয়। এখানে 100 দ্বারা ভাগ করলাম আমরা। এই 360কে 100 দ্বারা ভাগ করলে 3.6 আসে। এই 3.6 দ্বারা আমরা এই পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সিকে গুণ করলে এই সংখ্যাগুলো পাওয়া গিয়েছে। এছাড়াও তোমরা যদি মনে করো পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি বা শতকরা গণসংখ্যা ছাড়া সরাসরি উৎপাদিত কোণ বের করবা, সেটাও করা সম্ভব। সেক্ষেত্রে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থিটা কোণ সমান সমান এফ ডিভাইডেড এন ইন্টু, সরি এখানে 360 ইন্টু এখানে হচ্ছে এফ। তো প্রথমটার মানটা এই সূত্র দিয়ে একটু বের করে দেখাচ্ছি তোমাদেরকে, মনোযোগ সহকারে দেখো। এখানে হচ্ছে কত, 360 ভাগ হচ্ছে 133.3 গুণন হচ্ছে 30.3। এটাকে একটু ক্যালকুলেশন করব আমরা ক্যালকুলেটরের সাহায্যে। দেখো 360 ভাগ হচ্ছে কত, 133.3, অ্যান্সার আসছে 2.7000 এরকম আসছে। এটাকে গুণ করবো আমরা এফ এর মান দ্বারা, 30.30। গুণ করলে অ্যান্সার আসছে দেখো 81.83। যেভাবে খুশি সেভাবে তোমরা বের করবা। এই অঙ্কগুলোকে এর থেকে আরো সহজ ভাবে আমাদের দেওয়া আছে, আরো কঠিন ভাবে দেওয়া আছে। মূলত তোমাদের কাজ হচ্ছে উৎপাদিত কোণের মানটা বের করা। তোমরা যেভাবে খুশি উৎপাদিত কোণের মান বের করে অঙ্ক সমাধান করবা। শাকিল, 22.73 কিভাবে? 22.73, 22.73 কোথায়? 22.73, 22.73 হিসাব হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সির মাধ্যমে বের করেছি। এটা হচ্ছে এই যে এফ এর মানটাকে এন এর মান দ্বারা ভাগ করতে হবে। 30.30কে 133.30 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে এটা চলে আসবে। ভাই তুমি হচ্ছে যে ক্লাসটা আরেকবার শুরু থেকে দেখে নিও শাকিল, তাহলে হচ্ছে এটা বের করতে পারবে। অথবা সরাসরি তোমরা এই উৎপাদিত কোণের মান বের করে অঙ্ক সমাধান করবা। এখন কি কাজ বাকি আছে দেখো, এখন কাজ বাকি হচ্ছে এই কোণগুলোকে আমরা কি করব, একটা বৃত্তের মধ্যে উপস্থাপন করে দেখাবো। এই মানগুলোকে কি করব, একটা বৃত্তের মধ্যে উপস্থাপন করে দেখাবো। তো এই অংশের আর প্রয়োজন নাই, এজন্য আমি এই অংশটা মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমার বোর্ডে জায়গা কম, আমি এখানে তোমাদেরকে এই বৃত্তচিত্রটা অঙ্কন করে দেখাবো। এখানে বৃত্তচিত্র অঙ্কন করে দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, আমি চাঁদাটা নিয়ে আসতেছি। আচ্ছা মনোযোগ সহকারে শোনো, তোমাদের তো খাতায় বৃত্ত অঙ্কন করতে হবে। তোমাদের যাদের পেন্সিল কম্পাস আছে এখনো বাসায়, তোমরা পেন্সিল কম্পাস এবং চাঁদা পরীক্ষার হলে নিয়ে যাবা। আর যাদের পেন্সিল কম্পাস নাই, তোমরা একটা ট্রিক্স ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে চুরি দিয়ে তোমরা এইভাবে একটা গোলাকার করে নিতে পারো। আচ্ছা তো আমার এখানে যেহেতু এত বড় চুরিও নাই আর হচ্ছে আমার পেন্সিল কম্পাসও নাই, এখন আমি এখানে অনুমান করে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। এইটা মনে করো যে একদম খাঁটি বৃত্ত হয়ে গেছে, মনে করো এটা একদম পরিমিত বৃত্ত হয়ে গেছে। যদিও কেন্দ্র হচ্ছে অনেক দূরে চলে গেছে, এখানে দিলাম কেন্দ্র।
আচ্ছা, এটা হচ্ছে তোমরা বৃত্ত, তোমরা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে এরকম একটা বৃত্ত তৈরি করে নিবা প্রথমে। নেয়ার পর কি করবা, স্কেলের সাহায্যে এখান থেকে একটা ব্যাসার্ধ নিবা। এই কাজটুকু তোমরা মুখস্থ করে নিবা। করে নেওয়ার পর এই যে চাঁদা আছে তোমাদের, এই চাঁদাগুলোকে কি করবা, এখানে ধরবা। প্রথমটার ক্ষেত্রে দেখো, এখানে চাঁদা ধরবা সুন্দর করে, খাতার মধ্যে তোমরা এইভাবে সুন্দর করে চাঁদা ধরবা। ধরে দেখবা যে প্রথমে আমাদের আছে কত কত ডিগ্রি কোণ উৎপাদন হয়েছে, এখানে দেখো তো 81.83 ডিগ্রি। তো তোমরা এখানে খেয়াল করে দেখবা, এই যে এখানে হচ্ছে 80 দেওয়া আছে উপরে। উপরে দেখো এই যে সুন্দর করে চাঁদার উপরে এগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই মানগুলোকে কি করবা, তোমরা সুন্দর করে করে ব্যবহার করে এখানে বসিয়ে দিবা। তাহলে আমি মনে করি যে এখান থেকে প্রথমে চাঁদা বসিয়ে দেখলাম যে আমার যে 80-র প্রয়োজন ছিল, এই 80টা হচ্ছে এই যে এখানে আছে। তো এই যে 80 দশমিক সামথিং যেহেতু আছে, তো 80-র এখানে সামান্য একটু বাহিরে কি করব, দাগটা কেটে নেব। অর্থাৎ যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে 81 দশমিক সামথিং। তাহলে এখান থেকে আমরা কি করবো, স্কেলের সাহায্যে এটাকে সংযুক্ত করে নেব। এখন মনোযোগ সহকারে শোনো, এটা দ্বারা আমি আসলে কি বোঝাচ্ছি। এই যে মহাদেশগুলো এখানে দেওয়া আছে, এই মহাদেশগুলো কোথায় অবস্থিত, আমাদের পৃথিবীতে অবস্থিত। তা আমরা ধরে নিচ্ছি এই বৃত্তটা হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর আয়তন কত, 360 ডিগ্রি। এই বৃত্তকার বা পৃথিবীটা বা এই গোলাকার চিত্রটার আকৃতি বা আয়তন হচ্ছে কত, 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রির মধ্যে আমাদের প্রথম যে মহাদেশটা ছিল, কি মহাদেশ ছিল, এশিয়া মহাদেশ সম্ভবত। সরি, প্রথমটা ছিল আমাদের আফ্রিকা। তাহলে এই পুরো পৃথিবীর এতটুকু অংশ জুড়ে হচ্ছে আফ্রিকা মহাদেশ অবস্থিত। এখানে লিখবা আফ্রিকা। এর আয়তন কত ছিল, বা উৎপাদিত কোণ ছিল কত, উৎপাদিত কোণ ছিল আমাদের এখানে 81.83। 81.83 ডিগ্রি নিলাম। এবার কি করব দেখো, এবার কিন্তু আমরা এই যে পরের যে বৃত্তটা আছে বা পরের যে কোণ উৎপাদিত হয়েছে, এই কোণের মাপটা বের করব। এটা কিভাবে বের করব, তো এখন হচ্ছে আমরা এশিয়ার বের করব। এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে কত, 72.65। 72.65। এবার তোমরা এখানে আর চাঁদা বসাবা না, এবার তোমরা চাঁদা বসাবা এইখানে। ধরো এইখানে চাঁদা বসিয়ে দেখলাম 72.65টা এই যে এখানে চলে আসছে। তাহলে কি করবা, এখান থেকে এই পর্যন্ত সংযুক্ত করে দেবা, দিয়ে এখানে কি লিখবা, এশিয়া। এশিয়ার আয়তন কত ছিল, এশিয়ার আয়তন হচ্ছে 72.65। 72.65 ডিগ্রি। আচ্ছা, তোমরা যারা ইনবক্সে প্রশ্ন করতেছো আগের নিয়মটা সহজ ছিল, আগের নিয়মটা সহজ ছিল, আগের নিয়ম সহজ হলে তুমি আগের নিয়মটাই করিও, এখনকার নিয়মটা সহজ লাগলে তুমি এখনকারটা করিও, তোমার ইচ্ছা সেটা। আমি তোমাদেরকে নিয়ম শেখার সাথে শিখাইলাম। এবার চাঁদা এখানে ধরবা, ধরে দেখলা মনে করো যে 13.23 যেটা আছে এটা হচ্ছে এইখানে। তো তুমি এখান থেকে সুন্দর করে এখানে আহ সংযোগ করে দিবা। দেওয়ার পর কি করবা, এখানে তুমি নামটা লিখবা, এটা হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশ। রস্যই রস্যতে হচ্ছে ইউরোপ। আর এরপর হচ্ছে 13.23। এখানে শুধুমাত্র এশিয়া লিখলে হবে, শুধুমাত্র কোন উৎপাদিত যে মানটা বের হয়েছে এটা দিয়ে রাখলেও হবে। আবার যদি মনে করো দুটাই দিবা, হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর কি করতে হবে দেখো, এর পরেরটা হচ্ছে এবার এখানে চাঁদা বসাবা এইটার মধ্যে। এই রেখার মধ্যে চাঁদা বসিয়ে তুমি পরের মানটা বের করবা। পরে হচ্ছে 65.63 উত্তর আমেরিকা। মনে করো এই যে এখানে আসছে 65.63, এখান থেকে এটা সংযোগ করে দেব। তাহলে এখানে আমি লিখবো উত্তর, এরপর হচ্ছে আমেরিকা। এটা হচ্ছে কত, 65.63 ডিগ্রি। এরপরে হচ্ছে 22.95। এবার তোমরা এইখানে হচ্ছে চাঁদা বসিয়ে দেখবা, ধরো 22.65 এখানে চলে আসছে। আর এই 22.65 কার আয়তন ছিল, ওশেনিয়া। ওশেনিয়া হচ্ছে কত, 22 আমাদের 95, সরি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আরো দুইটা মহাদেশ বাকি আছে। একটা হচ্ছে 48.34, যেহেতু আমি অনুমান করে ধরছি এগুলো, তাহলে এইটাকে আমি ধরে নিলাম, এটা একটু ছোট হবে, এটাকে ধরে নিলাম হচ্ছে যে 48.34 আসছে। তাহলে এখানে আমি লিখে দেব এটা কোন মহাদেশ ছিল, দক্ষিণ আমেরিকা। তাহলে লিখলাম দক্ষিণ আর সরেয়াতে আমেরিকা। এটার মান ছিল 48.34 ডিগ্রি এবং এইটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা একটা পুরো পৃথিবী ছিল, এই পুরো পৃথিবীর মধ্যে 1 2 3 4 5 6 7 7টা মহাদেশ অবস্থিত পুরো পৃথিবীর মধ্যে। তার মধ্যে দেখা যাচ্ছে যে ভাগ বাটোয়ারা চলছে এখানে। তো এরা 6 জন হচ্ছে ভাগ করে নিয়েছে।
এরা 6 জন যার যেটা পছন্দ হয়েছে বা যার যেখানে অবস্থান এরা সেখানে অবস্থান করতেছে। এখন বাকি যে অংশটুকু আছে 360 ডিগ্রি তো অবশ্যই এটার পরিমাপ, তার মধ্যে এরা হচ্ছে নিজেদের অবস্থান অনুযায়ী নিজেরা হচ্ছে ভাগ করে নিয়েছে, জায়গা করে নিয়েছে। বাকি যেটা আছে এটা কিন্তু অনায়াসে আমাদের যদি হিসাব ঠিক থাকে, মাপ যদি ঠিক থাকে, তাহলে 55.63 হবে। 55.63 লিখে নিলাম। এইটার নাম হচ্ছে প্রাক্তন ইউএসএসআর। এইটা হচ্ছে আমাদের পাইচিত্র। পাইচিত্র অঙ্কনের জন্য কোনো অঙ্কন প্রণালী দিতে হয় না, শুধুমাত্র চিত্র অঙ্কন করে রাখলেই পাইচিত্র অঙ্কন করা হয়ে যায়। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো ওকে লিখে দাও, আর না বুঝে থাকলে কেউ যদি কোথাও না বুঝেও প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। একটু দ্রুত 1 মিনিট সময়ের মধ্যে তোমরা এই কাজটুকু শেষ করবা। তারপর আমি তোমাদেরকে প্রশ্ন করার আরেকটা সুযোগ দেব, সেটা হচ্ছে সলভ ক্লাসের প্রশ্ন। সলভ ক্লাসে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমি সলভ করে দেব। আর যদি তোমাদের কারো সেখানে কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমি সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় ডিপার্টমেন্ট পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ থেকে প্রিলি মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত যাদেরই পরিসংখ্যান আছে তাদের সকলের জন্য একটা অঙ্ক সমাধান করিয়ে দেব। আশা করি ওই অঙ্কর বাহিরে তোমাদের পরীক্ষায় এবার অঙ্ক আসবে না। আমি দেখতে পাচ্ছি ক্লাসে এখন পর্যন্ত 65 জন শিক্ষার্থী যুক্ত আছো। তোমরা একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা দেখতে পারতেছো কিনা। 55.36। আচ্ছা, ধন্যবাদ কথা বনিকে, আমাদের পেইড ব্যাচের একজন নিয়মিত শিক্ষার্থী। 36 ডিগ্রি। ওকে, তোমরা চাইলে ক্লাসটা একটু শেয়ার করে নিজেদের টাইমলাইন রাখতে পারো এবং তোমাদের যে কলেজ গ্রুপগুলো আছে সেগুলোতে দিতে পারো। নয়তো দেখবা যে এখন অনলাইনে অনেক টিচার আছেন, স্যারেরা পড়াচ্ছেন ভালো, তবে আমার মনে হচ্ছে কিছু কিছু স্যার লোভে পড়ে শিক্ষার্থীদেরকে ভুল শিক্ষা দিচ্ছে। আমি গত ক্লাসে একটা অঙ্ক দেখছিলাম একজন টিচারের, উনি হচ্ছে যে ওই অঙ্কটা অনেক ভুল ভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদেরকে শেখাচ্ছেন, যেটা মোটেও কাম্য নয়। স্যারের প্রতি, স্যার স্যার দেখতে পাচ্ছি ক্লাসে আছেন, স্যারের প্রতি আমার বিশেষ নছিহা হচ্ছে স্যারের উচিত আর একটু ভালো করে পড়াশোনা করা এবং ভালো করে শিখে আমাদের শিক্ষার্থীদেরকে শেখানো, কারণ আমরা চেষ্টা করি শিক্ষার্থীদেরকে সহজে শেখাতে। এক্ষেত্রে আমরা যেন কখনো ভুল শিক্ষা দিয়ে না থাকি শিক্ষার্থীদেরকে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা না, এটার অঙ্কন প্রণালী নাই। বৃত্তটা কি যে কোনো মাপে হবে? যে ভাই তামান্না মনি, বৃত্তের আবার যে কোনো মাপ হয় নাকি? তুমি যেভাবেই বৃত্ত অঙ্কন করো কেন, অঙ্কন করো না কেন, এই যে এতটুকু বৃত্ত যদি অঙ্কন করো এটার মাপও হচ্ছে 360 ডিগ্রি। এত বড় একটা বৃত্ত যদি অঙ্কন করো এটার মাপও হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তের মাপেই হচ্ছে 360 ডিগ্রি, হ্যাঁ। সবসময় বৃত্তটা 360 ডিগ্রি হয়ে থাকে যদি সেটা বৃত্ত হয়। বৃত্ত কাকে বলে? যে কেন্দ্রবিন্দু থেকে শুরু করে আবার কেন্দ্রবিন্দুতে মিলিত হওয়া বক্ররেখাকেই বৃত্ত বলে। তাহলে কেন্দ্র থেকে শুরু হতে হবে এবং আবার সার্কেল শেপে কেন্দ্রবিন্দুতে মিলিত হইতে হবে এবং কেন্দ্র থেকে এটা দূরত্ব সম পরিমাণে থাকতে হবে, তাহলে সেটা বৃত্ত হবে। আর ওই বৃত্তটা যদি তোমরা অঙ্কন করো সেক্ষেত্রে হচ্ছে যে তোমাদের সেটা 360 ডিগ্রি হবে। ইস্টার জাহান বলছে হ্যাঁ, চাঁদা বৃত্তের কেন্দ্রবিন্দুতে ধরা বলতে চাঁদাটা হচ্ছে যে তোমরা এই যে ব্যাসার্ধ যেখানে নিবা সেখানেই ধরবা। আমাদের পেইড ব্যাচে আমি হাতে চাঁদা নিয়ে খাতার মধ্যে একটা চিত্র অঙ্কন করে দিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। ওইটা দেখলে হচ্ছে যে খাতায় কিভাবে অঙ্কন করতে হয় ওইটা তোমরা শিখে যাবা। ওকে ঠিক আছে। সাদিয়া সুলতানার এসএমএস আমি দেখতে পাচ্ছি, একটা দেখতে পাইলাম। কিভাবে চাঁদাটা বসাইলে মাপ ঠিক হবে? সাদিয়া সুলতানা, এই যে এখানে তো দেখো আমার হচ্ছে যে এত বড় চাঁদা নাই, আর হচ্ছে যে আমি খাতায় এটা সমাধান করে তোমাদের পেইড গ্রুপে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তুমি ওখান থেকে একটু দেখে নিও ভিডিওটা, খাতায় কিভাবে এটা সমাধান করতে হয় তুমি বুঝে যাবা। তো ঠিক আছে, তোমাদের যদি এই অধ্যায় নিয়ে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান ফাঁকা থাকবে না, তুমি মাপ মতো নিয়ে করিও অথবা আমাদের পেইড গ্রুপের যে ক্লাসটা আছে সেটা দেখিও, দেখবা যে ফাঁকা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের সলভ ক্লাস নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় বর্ষের যে নতুন ব্যাচ আছে সেখানকার আজকে সলভ ক্লাস, এবং যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে শিখাবো আজকে আমি এখন,
এজন্য সকল ডিপার্টমেন্টকে আজকের ক্লাসের জন্য যুক্ত করা হয়েছে। এবং হচ্ছে যে ফ্রিতেও আজকের ক্লাসটা যেহেতু চলছে, কাজেই বিভিন্ন গ্রুপেও আমরা আলোচনা করেছি যে আজকের ফ্রি ক্লাসের বিষয়ে। ভাইয়া, আগের নিয়মটা শতকরা গণসংখ্যা পিএফ বার না করা, ডিরেক্ট উৎপাদিত কোণার মান, হ্যাঁ উৎপাদিত কোণের মান বের করেছিলাম, ওইটা করলেও হবে 100%। তবে এটা যেহেতু আরেকটা নিয়ম, এজন্য তোমাদেরকে এটাও শিখাইলাম। ওইটাও হবে, এটাও হবে, যেটা ইচ্ছা তোমাদের, যেভাবে ইচ্ছা তোমরা সেভাবেই করবা, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো সলভ ক্লাস নিয়েও তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? সলভ ক্লাস মূলত কিভাবে হয় আমি তোমাদেরকে একটু বলি, যারা নতুন আছো। না, পাই চার্টের আগে পরে কিছু লিখতে হবে না, শুধু এখানে পাই চার্টের নিচে লিখবা যে পাই চিত্র। মনোযোগ সহকারে শোনো তোমরা। আমাদের সলভ ক্লাস করানোর নিয়ম হচ্ছে যে আমি যে চ্যাপ্টারটা করাই, ওই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক আমি করাই না। আমি করাই কয়টা, আমি হচ্ছে যে আমার পিডিএফ থেকে মাত্র 4-5টা বা 6-7টা যে অঙ্ক থাকে এই কয়েকটা করাই। এরপর তোমাদেরকে বলি যে তোমরা তোমাদের বাসায় যদি কোনো বই থাকে, অথবা তোমরা যে সাজেশন বা টেস্ট পেপার কিনে থাকো, অথবা আমার যে লেকচার শিট আছে, এই লেকচার শিটের মোট 8টা অঙ্ক তোমরা সবাই বাসায় বসে বসে সমাধান করবা। বা যারা আগে সমাধান করছো, তোমরা চোখ দিয়ে শুধু দেখবা যে এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকে কিনা। তোমাদের এখানে কোনো প্রশ্ন থাকে কিনা, যদি প্রশ্ন থাকে তাহলে ওই প্রশ্নটা আমি কি করি, তোমাদেরকে সমাধান করে দেই। যদি প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা কি করি, আমরা নতুন একটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দেই। তো আজকে যেহেতু তোমাদের কারো প্রশ্ন নাই, আমি দেখতে পাচ্ছি একজন বলছে কথা মনি ভাইয়া আর কোনো কোশ্চেন নাই, বাট পাইচিত্র আঁকার আগে উপরে কি কি ছিল লেখা লাগবে। আচ্ছা, পাইচিত্র আঁকার আগে এখানে কিছু করতে হবে না, একটা সারণী তৈরি করতে হবে। যে সারণীটা তোমরা একটু আগেই দেখলা, ওই সারণীটা লাগবে। ঠিক আছে? ভিন্ন ভিন্ন নিয়মে অঙ্ক করলে বুঝতে সুবিধা হয়। তোমার জন্য হচ্ছে যে একই নিয়মের অঙ্ক কিন্তু এর আগেও করে দিয়েছি, ওইটা করবা তুমি, ওইটাই ফলো করবা। আমার এখানে অনেক স্টুডেন্ট আছে, তারা হচ্ছে অনেক বেশি শিখতে চায়, এজন্য হচ্ছে মাঝে মাঝে একটু বেশি করে শিখাইতে হয়। ঠিক আছে? তো আমি তোমাদের জন্য একটা নতুন অঙ্ক রেখে দিয়েছি এখানে, এই অঙ্কটা তোমাদের এখন আমি সমাধান করিয়ে দেব। এটা আমি একভাবে করাবো, তোমরা হচ্ছে অন্য চিত্রটা নিজেরাই করবা। আচ্ছা, এখন তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, বিশেষ করে আগামীতে, আগামী মাসেই হচ্ছে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের, সরি, অনার্স দ্বিতীয় বর্ষের সকল ডিপার্টমেন্টেরই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো দ্বিতীয় বর্ষের যাদেরই পরিসংখ্যান আছে, তোমরা সবাই এই অঙ্কটা ভালো করে দেখবা। পাশাপাশি তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং প্রিলি মাস্টার্স তোমরা যারা আছো, তোমরা সবাই এই অঙ্কটা ভালো করে দেখো। এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয়, এর আগে অনেকবার তোমাদেরকে এরকম অঙ্ক সমাধান করে দিয়েছিলাম আমি। এখন তোমরা অঙ্কের যে হেডিংটা আছে এটা একটু পড়ো সবাই। দেখো অঙ্কের হেডিং এ কি বলা আছে, বলা আছে নিচের তথ্য থেকে 10 শ্রেণী ব্যক্তি নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিতে একটি গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো এবং প্রকৃত শ্রেণী নির্ণয় করো। আচ্ছা, প্রকৃত শ্রেণী নির্ণয় করো এবং এর ভিত্তিতে আয়তলেখ ও গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আচ্ছা, দেখো আজকের অঙ্কে অনেক কিছু বলে দিয়েছে। একটা হচ্ছে তারা শ্রেণী ব্যবধান দিয়ে রেখেছে, তার মানে শ্রেণী ব্যবধান যা আছে তাই ধরে অঙ্ক করতে হবে। এরপর তারা বলেছে যে কি করতে বলেছে এখানে, অন্তর্ভুক্ত পদ্ধতি, মানে তারা ফিক্সড করে একটা পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতিতে অঙ্কটা সমাধান করতে হবে। এরপর তারা বলেছে যে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো, আমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণী আমাদেরকে প্রস্তুত করতে হবে। এরপর তারা বলেছে যে প্রকৃত শ্রেণী নির্ণয় করো, প্রকৃত শ্রেণীটা নির্ণয় করে দেখাইতে হবে। এরপর হচ্ছে এর ভিত্তিতে আয়তলেখ ও গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। মূলত এত বড় অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে না, তো তোমাদেরকে বোঝানোর স্বার্থে বা এই ক্লাসটাই যেন তোমাদের এটার জন্য পূর্ণাঙ্গ হয়ে যায়, এজন্য হচ্ছে এত কিছু করে মডিফাই করে এখানে আমি প্রশ্ন দিয়ে রাখছি। যে শিক্ষার্থীবৃন্দ, তোমরা হচ্ছে যারা দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী আছো এবং প্রিলি মাস্টার্স এর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য সকল ডিপার্টমেন্টের পরিসংখ্যান এবং কম্পালসারি ইংলিশ কোর্সের ব্যবস্থা আমাদের
দিগন্ত পাঠশালা বা আমাদের অনলাইন কোর্সে রয়েছে। তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01823357179 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি ফি পরিশোধ করে তোমরা ভর্তি হতে পারো। আমার এখানে ভর্তি হলে নিশ্চিত এই সাবজেক্টে তোমরা A+ পাবা এবং কম্পালসারি ইংলিশে পাস করতে পারবা সবাই, এতটুকু নিশ্চিত থাকা যায়। আচ্ছা, আমরা এখন এই অঙ্কটা শুরু করে দিচ্ছি। দেখো কিভাবে সমাধান করতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম যে যখন কোনো অঙ্কে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে হবে তখন আমাদের মেইন টার্গেট হচ্ছে শ্রেণী ব্যবধান বের করা বা শ্রেণী ব্যবধান আছে কিনা সেটা খুঁজে দেখা। আজকের অঙ্কে তারা শ্রেণী ব্যবধান দিয়ে রাখছে, কাজে আজকের অঙ্কটা আমরা সহজেই কিন্তু সমাধান করতে পারবো। তাহলে যদি কোনো অঙ্কে শ্রেণী ব্যবধান উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমাদের কি কি কাজ করতে হবে আমরা একটু বোর্ডে দেখবো। তার আগে আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা বের করে নিতে হয়। তোমরা যারা বোর্ড দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ, স্ক্রিন থেকে এখানে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে একটু দ্রুত কমেন্টস করে জানাবা। সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে তোমরা একটু দ্রুত এটা আমাকে জানিয়ে দিবা। একটু দ্রুত জানাও যে আমাদের আজকের অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে। তোমরা যারা কথা শুনতে পাচ্ছ, আজকের অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে একটু দ্রুত জানাও। সুমাইয়া আক্তার, এখন সে কোন ডিপার্টমেন্টে পড়ে আমি জানি না, এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, লোয়েস্ট মার্ক হচ্ছে 21। তো আমি দেখতে পাচ্ছি আমার চোখে হচ্ছে যে প্রথমেই পড়ে গিয়েছে এখানে 20 দেওয়া আছে। দেখো এই যে দেখো তোমরা 20 দেওয়া আছে এখানে। তাহলে এখানে লোয়েস্ট মার্ক হচ্ছে কত? 20। আর হাইয়েস্ট মার্ক কত দেখি, হাইয়েস্ট মার্ক আমাদের কয়েকজন বের করে দিয়েছে 62। হাইয়েস্ট মার্ক এখানে কয়েকজনে বের করে দিয়েছে কত? 62। ওকে, আমরা চেষ্টা করে দেখি অঙ্কটা এভাবে সমাধান করা যায় কিনা। ওকে, 20 এবং 62, রাইট। তাহলে আমরা 20 এবং 62 এখানে করে উঠিয়ে নিচ্ছি। আমরা এখানে লিখবো এক্সট্রা সমাধান যেহেতু এখানে। আচ্ছা, আমরা লিখতেছি এখানে সমাধান লিখবা তোমরা, তারপর হচ্ছে লিখবা এখানে সর্বোচ্চ সংখ্যা। এটাকে হাইয়েস্ট ভ্যালু বলা হয়। তো এইচ ভি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 62। এরপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, এটাকে লোয়েস্ট ভ্যালু বা লোয়েস্ট মার্ক বলা হয়, এটা হচ্ছে 20। এরপর হচ্ছে মোট তথ্য সংখ্যা বা মোট উপাত্ত। তোমরা এখানে মোট উপাত্ত লিখবা, আর মোট তথ্য হচ্ছে এখানে একটা, উপাত্ত হচ্ছে এই তথ্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে এগুলো। তাহলে এটাকে এন সমান সমান আমি দেখে নিচ্ছি যে আজকের অঙ্কের এখানে কত থাকে। আমি দেখতে ভুলে গিয়েছিলাম প্রথমে। 1 2 3 4, তো এখানে দেখা যাচ্ছে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে 40। আমরা এখানে বের করে নিচ্ছি মোট উপাত্তের সংখ্যা 40। আচ্ছা, এবার শ্রেণী ব্যবধান অঙ্কে দেওয়া আছে, তা আমরা এখানে লিখতে পারি শ্রেণী ব্যবধান সিআই সমান সমান হচ্ছে 10। এটা প্রশ্নে দেওয়া ছিল। এখন কথা হচ্ছে যে এইটা যেহেতু 10 নম্বরের একটা অঙ্ক, এটা যেহেতু ক বিভাগে আসবে এবং 10 নম্বরের একটা অঙ্ক, তো এভাবেই যদি আসে, আমি এর আগে তোমাদেরকে অঙ্কটা করাইছিলাম যে এতটুকু লিখেই সরাসরি সারণীতে চলে যাবা। এতটুকু লিখে তুমি আরেকটা কাজ করিও, সেটা হচ্ছে শ্রেণীর সংখ্যাটা বের করে দিও, পরিসর আর শ্রেণীর সংখ্যাটা বের করে দেখাইও স্যারদেরকে। তাহলে আমরা লিখবো অতএব পরিসর আর সমান সমান, পরিসরের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। আগে +1 ছোট ক্লাসে দেওয়া লাগতো, এখন ছোট এই +1টা এখানে দিতে হয় না। যদি কখনো প্রকৃত পরিসর বের করতে বলে সেক্ষেত্রে তোমরা 1 ব্যবহার করবা। আশা করছি এটা তোমাদের কখনো চাবে না। লিখলাম সর্বোচ্চ সংখ্যা কত? 62, আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20। তাহলে পরিসর বা রেঞ্জ আসতেছে কত? 62 থেকে যদি আমরা 20 বাদ দিই অ্যান্সার থাকে কত?
42, 42। অতএব নির্ণয়ে পরিসর 42। পরিসর বের করা নিয়ে তোমাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, প্রশ্ন না থাকলে ওকে লিখে দাও। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নাই। এবার দেখো আমরা কি করব, এই যে পরিসর বের করলাম আর শ্রেণীর ব্যবধান যদি অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে শ্রেণীর সংখ্যাটা বের করে নিতে পারি। সেক্ষেত্রে শ্রেণীর সংখ্যা কিভাবে বের করব আমরা, তোমরা দেখো, অতএব শ্রেণী সংখ্যা কে সমান সমান কোন অঙ্কে যদি শ্রেণী ব্যবধান দেওয়া থাকে, সেই অঙ্কের শ্রেণী সংখ্যা বের করার জন্য কি করতে হয়, সেই অঙ্কের শ্রেণী ব্যবধান বের করার জন্য তোমাদেরকে অবশ্যই পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হবে। পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। ওকে, পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করব, তাহলে কত আছে, 42 ভাগ হচ্ছে 10। অ্যান্সার আসতেছে কত দেখো, 42 কে 10 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে 4.2 বা 5। 4.2 বা 5। তাহলে আজকের অঙ্কের শ্রেণীর সংখ্যা হচ্ছে 5, মানে 5টা সারি হবে আমাদের আজকের অঙ্ক সমাধান করার জন্য। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো, বিগত অনেকগুলো ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি এখন এটা মিশিয়ে দেব, দিয়ে গণসংখ্যা নিবেশন সারণীটা প্রস্তুত করব। আচ্ছা, গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার সময় আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হয়, একটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা আর একটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এখানে একটা হেডিং লিখতে হবে প্রথমে। আমরা হেডিংটা প্রথমে লিখে নিচ্ছি, যে আরম্ভ সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা কত ছিল, 20 ছিল, তাহলে আমরা 20 থেকেই শুরু করব। সরি, আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল আজকে 22 ছিল। মনোযোগ সহকারে শোনো। তো যেহেতু শ্রেণী ব্যবধানটা রাউন্ড ফিগারে দেওয়া আছে, কাজে আজকে আমরা কি করব, এখানে 22টাকে 20 করে নিয়ে অঙ্কটা সমাধান করব। তার আরম্ভ সংখ্যা 20 থেকে শুরু করে। পদ্ধতির কথাও তারা উল্লেখ করে দিয়েছে, পদ্ধতি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। লিখবো যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি। ওকে, গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে বলছে, আমরা এই পর্যন্ত লিখলাম। এরপর তারা দুটো চিত্র অঙ্কন করতে বলছে, একটা হচ্ছে আয়তলেখ আর একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। তো আয়তলেখটা তোমরা অঙ্কন করবা, আমি গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করব। তো আপাতত এখানে আমি যে কাজটা করব, এটা হচ্ছে শ্রেণী গণসংখ্যা নিবেশন সারণীটা প্রস্তুত করে নিচ্ছি। তো আমরা প্রথমে বের করে নিয়েছি শ্রেণী সংখ্যা 5। আশা করছি আমাদের এখানে 5টা শ্রেণী হবে। প্রথমে লিখবো শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, যাকে সিআই বা ক্লাস ইন্টারভেলের সংকেত দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। শ্রেণীগুলো কিভাবে লিখবো, অন্তর্ভুক্ত পদ্ধতি। অন্তর্ভুক্ত পদ্ধতি হচ্ছে, আচ্ছা 20 ছিল, ধন্যবাদ। দেখো মনোযোগ সহকারে দেখো, অন্তর্ভুক্ত পদ্ধতি হচ্ছে ভেতর থেকে হিসাব করা। অন্তর্ভুক্ত পদ্ধতি মানে কি, ভেতর থেকে হিসাব করা, মানে যে সংখ্যাটাকে হিসাব করব ওইটাকে ধরেই হিসাব করতে হবে। তাহলে আমাদের আরম্ভ সংখ্যা কত আছে, 20। শ্রেণী ব্যবধান কত, আরম্ভ সংখ্যা এত থেকে শুরু করে, এখানে একটা ভুলে গিয়েছিলাম, শ্রেণী ব্যবধান 10 নিয়ে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। তাহলে এখান থেকে আমরা কি করব, 20 থেকে যদি শ্রেণী ব্যবধান 10 নেই, তাহলে আমাদের এখানে আসবে কত, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। 29 ছিল 10 হলে, তাহলে আমরা এখানে লিখবো 29, লিখে দিলাম। আমি তোমাদেরকে এটা অনেক সুন্দর করে বোঝাইছিলাম একটা বৃত্ত দিয়ে, যে এই এখান থেকে হিসাব করতে হবে, তোমরা ওটা দেখে নিও। এরপর হচ্ছে দেখো, যেহেতু অন্তর্ভুক্ত পদ্ধতির কথা বলে দিয়েছে প্রশ্নে, তো অন্তর্ভুক্ত পদ্ধতিটা কি এটা একটু আমাদেরকে জানা দরকার। যখন কোন শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে ব্যবধান থাকে 1, তখন তাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে। তাহলে এখানে হচ্ছে 29, এখানে যদি ব্যবধান 1 করি তাহলে কত হবে, 30 হবে। তাহলে এখানে আমরা লিখলাম 30। 30 থেকে আবার যদি 10 যোগ করি হবে কত, 39 দিলাম এখানে। এরপর হচ্ছে কত,
39, সরি এখানে আবার ব্যবধান 1 করতে হবে, তাহলে এখানে হচ্ছে কত 40, 40 থেকে হচ্ছে 49, এবার হচ্ছে কত দেখো 50, 50 থেকে কত আসবে 59। আমাদের শ্রেণী সংখ্যা কয়টা ছিল? 5টা। 1 2 3 4টা হয়ে গেছে, 5 নম্বর শ্রেণীটা এখানে বসিয়ে দিব। এবার হচ্ছে কত 60, 60 থেকে কত আসবে 69। আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল 62। দেখো এই ঘরের মধ্যে 60 থেকে 69-এর মধ্যে কিন্তু 62 সংখ্যাটা বিদ্যমান। কাজেই আমরা এই পর্যন্ত সারণী দিয়ে থেমে যাব। এখন আরেকটা সারি এখানে দেব, এটা হচ্ছে মোট করার জন্য, যোগ করার জন্য এখানে হচ্ছে এটা আমরা দিয়ে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে তারা বলছে যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করো। ঠিক আছে, এটা আমরা প্রস্তুত করব। তারা এটাও বলে দিয়েছে যে প্রকৃত শ্রেণী নির্ণয় করো। মনে রাখবা, যখন কোনো চিত্র অঙ্কন করতে হবে গণসংখ্যা নিবেশন সারণীর মধ্যে, তখন ওটা যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে অবশ্যই তোমাকে বহির্ভুক্ত পদ্ধতি বের করতে হবে। তার জন্য মাস্ট যে কাজটা মানে যে কয়েকটা চিত্রের জন্য তোমাকে প্রকৃত শ্রেণী বা বহির্ভুক্ত পদ্ধতি করে নিতে হবে, সেটা হচ্ছে অজিভ রেখা, আয়তলেখ এবং হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এই কয়টার ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই প্রকৃত শ্রেণী বের করে নিতে হবে। তাহলে আমি প্রকৃত শ্রেণীর জন্য এখানে একটা ঘর রাখতেছি। প্রকৃত শ্রেণী নিয়েও তোমাদেরকে আজকে বিস্তারিত বিষয় জানাবো আমি, এজন্য হচ্ছে এখানে প্রকৃত শ্রেণী রেখে দিয়েছি। এরপর আমাদেরকে টালি চিহ্ন বের করতে হবে এখান থেকে। এখান থেকে টালি চিহ্ন বের করতে হবে। তো টালি চিহ্ন বের করা তোমরা সবাই জানো বা পারো, এটা আমি জানি। তো তোমাদেরকে কি টালি চিহ্ন খুঁজে খুঁজে বের করে দেবো, নাকি রানিং টালি চিহ্ন গুলো এখানে বসিয়ে দেবো? একটু জানাবা। তোমাদেরকে টালি চিহ্ন গুলো বের করে করে দিব, নাকি আমি রানিং টালি চিহ্ন গুলো এখানে বসিয়ে বসিয়ে তোমাদেরকে দেখাবো? তোমরা একটু দ্রুত জানাবা। আমি এই টালি চিহ্ন গুলো বসিয়ে দিই। অনেকগুলো ক্লাস আছে যেগুলোতে আমি টালি চিহ্ন কিভাবে বের করতে হয় খুঁজে খুঁজে এভাবে বের করে তোমাদেরকে লেখা শিখাইছি আমি। এখন যেহেতু আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে, আচ্ছা ঠিক আছে, বের করতে হবে না, তাহলে আমি বসিয়ে দিচ্ছি। দেখো 20 থেকে 29-এর জন্য টালি চিহ্ন হবে আমাদের 6টা। তাহলে এখানে আমি একটা টালির ঘর দিয়ে নিচ্ছি। টালি চিহ্ন আমি পরবর্তীতে এই টালি চিহ্নের ঘরটা আবার মিশিয়ে ফেলবো, মিশিয়ে এখানে অন্য একটা ঘর রাখবো। তো প্রথমে হচ্ছে 6টা টালি চিহ্ন আছে, এখানে আমরা দেবো 6টা, 5 আর একে 6। এরপরে হচ্ছে টালি চিহ্ন হবে আমাদের 12টা। তাহলে এখানে টালি চিহ্ন দিব আমরা 12টা, 1 2 3 4 5 10 11 12 দিলাম 12টা। এরপর টালি চিহ্ন হচ্ছে 13টা, মাত্র 13টা দিয়ে নিচ্ছি। 5 10 আর হচ্ছে 3 13। এরপর আমাদের টালি চিহ্ন হচ্ছে 7টা, মাত্র 7টা টালি চিহ্ন এখানে দিয়ে নিচ্ছি। সরি, 8টা হয়ে গেছে, 7টা টালি চিহ্ন দিলাম। এরপর টালি চিহ্ন হচ্ছে 2টা, আমরা এখানে দিয়ে নিচ্ছি 2। এখন গণ সংখ্যা বের করতে হবে। অনেকের ক্ষেত্রে অনেক ডিপার্টমেন্টে এখানে পৌন পুনের সংখ্যা বলা থাকে, অনেকের এখানে ঘটন সংখ্যা বলা থাকে। যেটাই থাকুক না কেন, মূলত একই জিনিস, একটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি দিলাম গণসংখ্যা। এই গণসংখ্যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি, সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করে থাকি। এখানের সংখ্যাটাকে এটা গ্রিক শব্দের মাধ্যমে টালি চিহ্নগুলো প্রকাশ করা হয়েছে, অথবা রোমান সংখ্যার মাধ্যমে, এটা আমার মনে নাই। এটাকে আমরা কি করব, আমাদের পরিচিত যে সংখ্যা পদ্ধতি আছে এই পদ্ধতিতে লিখে নিব। তাহলে 5 আর 1 হচ্ছে 6, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 7, এবং সর্বশেষ হচ্ছে কত 2। এটাকে যোগ করে দেখবা যোগফল 40 হয় কিনা। যদি যোগফল এখানে 40 আসে, আমাদের মোট উপাত্তের সংখ্যাও ছিল 40, তাহলে মনে করবা এই পর্যন্ত তোমাদেরটা সঠিক হয়েছে। এবার ক্লাসে যারা যুক্ত আছো তোমরা একটু জানাও এইটা সম্পূর্ণ তোমরা বুঝতে পারছো কিনা। কথামণি বের করে দিয়েছে 6 13 12 6 1। আচ্ছা, ওরটাও ঠিক আছে মনে হয়, আমারটাও হয়তোবা ঠিক আছে, অথবা দুজনের হিসাবের এখানে সামান্য গোলমাল থাকতে পারে। তোমরা ওটা সমান করে নিও বা ঠিক করে নিও, তবে এভাবে 40 হয়ে যাবে। তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও, দ্রুত দ্রুত জানাও একটু, যত দ্রুত সম্ভব রেসপন্স করো। আমি তোমাদেরকে একটা চিত্র অঙ্কন করে দেব, অন্য একটা চিত্র তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেব। আচ্ছা, এখন তোমরা মনোযোগ সহকারে কয়েকটা বিষয় জানবা বা শুনবা।
আমি দেখেছিলাম অসংখ্য শিক্ষার্থী অঙ্ক করে, কিন্তু আসলে অঙ্ক কেন করতেছে, কিভাবে করতেছে, কোথা থেকে পাচ্ছে এই বিষয়গুলো অসংখ্য শিক্ষার্থী হচ্ছে যে জানে না বা বোঝে না। শুধুমাত্র তারা অঙ্ক করার স্বার্থে এই বিষয়গুলো এখানে উল্লেখ করে রাখে। তো তোমরা দেখো, আমাদেরকে আজকে বলে দিয়েছে দুইটা চিত্র অঙ্কন করার জন্য, একটা হচ্ছে আয়তলেখ আর একটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আমি এখন গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করে দেখাবো তোমাদেরকে। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের যেটা প্রয়োজন, আচ্ছা শোনো, আমাদেরকে বলছে প্রকৃত শ্রেণী বের করো। তাহলে এখন হচ্ছে প্রকৃত শ্রেণীটা আমরা বের করে নিচ্ছি। তো প্রকৃত শ্রেণীর জন্য এখানে একটা ঘর দেই। আচ্ছা তোমরা বলো, প্রকৃত শ্রেণী কিভাবে বের করতে হয়, একটু সবাই কমেন্টস করে লেখো তো দেখি। প্রকৃত শ্রেণী কিভাবে বের করতে হয় একটু কমেন্টস করে লেখো দ্রুত। প্রকৃত শ্রেণী কিভাবে বের করতে হয় তোমরা জানো কিনা একটু জানাও। আচ্ছা লিখে দিয়েছে 9.5, সরি 19.5 থেকে 29.5, ঠিক আছে। তো আমি তোমাদেরকে প্রকৃত শ্রেণী বের করা যেভাবে শিখাইয়েছিলাম সেটা হচ্ছে, এই নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিতে হয়, উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হয়। এটা হচ্ছে আমাদের কথা। এখন তোমাদেরকে তোমাদের কলেজের টিচার যদি জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের কাউসার বিশ্বাস সুন্দর করে লিখে দিয়েছে, কাউসারকে ধন্যবাদ। মনোযোগ সহকারে তোমরা আমার এই কথাটুকু শোনো। দেওয়ান জুবাইর লিখে দিয়েছে, তারপর তাসফিয়া তিশা, সুমাইয়া সোনা, ঠিক আছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যেটা মেইন বিষয় তোমাদেরকে শেখানো দরকার সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, প্রকৃত শ্রেণী আসলে কেন বের করতে হয়। প্রকৃত শ্রেণী বের করার কারণ হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার মধ্যে যে ব্যবধান থাকে, যে ফাঁকা থাকে, সেটাকে পূর্ণ করার লক্ষ্যে। যদি তোমাদেরকে কোনো স্যার জিজ্ঞাসা করে যে প্রকৃত শ্রেণী কেন বের করতে হয়, প্রকৃত সীমানা কেন বের করতে হয়, বা ট্রু বাউন্ডারি কেন বের করতে হয়, যদি কেউ জিজ্ঞাসা করে, তোমরা উত্তরে বলবা শ্রেণীর উচ্চ সীমা এবং শ্রেণীর নিম্ন সীমার মধ্যে যে ফাঁক থাকে বা ব্যবধান থাকে, এটাকে পূর্ণ করার লক্ষ্যে আমাদের প্রকৃত শ্রেণী বের করতে হয়। ধরো আমরা যখন গ্রাফ পেপারের মধ্যে কোনো একটা চিত্র অঙ্কন করব, তখন আমাদের এখানে কি করতে হয়, চাপাচাপি করে লিখতে হয়, তাই না? এভাবে আমরা লিখি, এভাবে গ্রাফ চিত্রগুলো অঙ্কন করে থাকি। যখন এই অঙ্কটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকবে, তখন কি হবে, চিত্র অঙ্কন করার সময় চিত্রটা এরকম হয়ে যাবে। এই যে এখান থেকে তো এক ঘর ফাঁকা থাকবে, তখন এক ঘর ফাঁকা হয়ে যাবে, তখন এটা হবে বার ডায়াগ্রাম। হ্যাঁ, বার ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা এভাবে করতে পারো, সমস্যা নাই। তাহলে উত্তর হচ্ছে, শ্রেণীর উচ্চ সীমা এবং শ্রেণীর নিম্ন সীমার মধ্যে ফাঁকা দূর করার জন্য বা আহ, মিল করার জন্য আমরা কি করি, প্রকৃত শ্রেণী বের করে থাকি। এখন স্যার তোমাকে এটাও প্রশ্ন করতে পারে যে তুমি যে বলতেছো শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিবা, শ্রেণীর উচ্চ সীমা থেকে 0.5 যোগ করবা। আসলে তোমার কথা দিয়ে তো আর অঙ্ক চলে না, অঙ্ক চলবে নিজস্ব লজিক দিয়ে অথবা কোনো সূত্র দিয়ে। আচ্ছা এই সূত্রটাই হচ্ছে তোমাদেরকে আজকে আমি শিখাবো। কেন শেখাচ্ছি, যদি কেউ তোমাদেরকে প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শোনো, শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা, এই যে প্রকৃত শ্রেণী তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রকৃত সীমানা। তো একটা শ্রেণীর দুইটা সীমানা থাকে, একটা হচ্ছে নিম্ন সীমানা বা নিম্ন সীমা, একটা হচ্ছে উচ্চ সীমানা বা উচ্চ সীমা। তাহলে শ্রেণীর নিম্ন সীমানাটা আমরা কিভাবে বের করব, মনোযোগ সহকারে দেখো। মানে 0.5 যে আমরা বিয়োগ করি, এটা কেন করি বা কি কারণে করতে হয়, এর কোনো সূত্র আছে কিনা আদৌ, এটা জানানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, শ্রেণীর নিম্ন সীমা 20 থেকে কত আছে, 29। তো এটা নিম্ন সীমাটা বের করব। নিম্ন সীমা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, নিম্ন সীমা বের করার জন্য প্রথমে নিম্ন সীমা লিখতে হবে। এখানে লিখলাম নিম্ন সীমা, এখান থেকে বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ করে তোমাদেরকে দিতে হবে হাফ ইন্টু, এখানে তোমরা দিতে পারো ডি অথবা সি দিতে পারো। আচ্ছা, এটা হচ্ছে নিম্ন সীমা বের করার সূত্র। আর উচ্চ সীমা বের করার সূত্র হচ্ছে এইরকম। আমি এগুলো তোমাদেরকে দেখাতে চাই না, এগুলো দেখাইলে হচ্ছে যে নতুন নতুন যে বইগুলো প্রচলন হচ্ছে ওই বইয়ের মধ্যে
এগুলো হচ্ছে উঠে যায়। এখন কিন্তু ওই কোনো বইয়ে নাই, স্যারেরা অনেক অনেক স্যারের হচ্ছে জানেও না। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি, অহংকার নয়, আমি গত ক্লাসে দেখেছিলাম। তো এটা এটা বের করার নিয়ম হচ্ছে এখানে উচ্চ সীমা লিখতে হবে। উচ্চ সীমা লিখবা, এখানে যোগ চিহ্ন দিবা, এখানে হচ্ছে হাফ ইনটু হচ্ছে সি। এভাবে এই সূত্রগুলোর মাধ্যমে তোমাদেরকে নিম্ন সীমা এবং উচ্চ সীমা বের করতে হয়, বা প্রকৃত শ্রেণী বের করতে হয়, মানে এই দুইটা মিলে হচ্ছে প্রকৃত শ্রেণী। এখন কথা হচ্ছে নিম্ন সীমা তুমি বুঝছো, এই যে এটা একটা শ্রেণী, নিম্ন সীমা হচ্ছে 20, উচ্চ সীমা হচ্ছে 29, তাহলে এখানে হাফ হাফ মানে তো বুঝছো 0.5, কিন্তু এইটা বোঝো নাই যে সি কি। তো তোমরা জানো সি হচ্ছে ক্লাস। তো আজকের জন্য সি এখানে ক্লাস হিসাবে থাকবে না, আজকের জন্য সি হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যে যে ব্যবধান আছে এটার ধনাত্মক একক। তো এই সি হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমার ব্যবধানের ধনাত্মক একক। বিষয়টা কি রকম দেখো, এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা, প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত 29, আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা কত 30। এই এখানে যে দেখতে পাচ্ছ কত আছে 29, 29 থেকে বাদ দিবা কত 30, বাদ দিয়ে যে সংখ্যাটা বের হবে ওটাকে ধনাত্মক করে ধরবা। তাহলে 29 থেকে 30 বাদ দিলে থাকে -1, এটা ঋণাত্মক সংখ্যা, এটাকে ধনাত্মক করতে হবে, তাহলে কত আসবে +1। তাহলে এবার আসো এই সূত্রের মাধ্যমে আমরা নিম্ন সীমাটা বের করব। নিম্ন সীমা কিভাবে বের করব? সূত্রের সাহায্যে বের করব। নিম্ন সীমা আছে কত 20 দিলাম, এখানে 20 আছে, সূত্রের মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, এখানে হাফ আছে তো দিলাম এখানে হাফ, ইনটু কত আসবে, এই যে 29 থেকে 30 বাদ দিলে থাকে -1, এটাকে যেহেতু ধনাত্মক করে ধরতে হবে তাহলে এখানে হচ্ছে +1, তাহলে আমরা এখানে দিলাম কত 1। এবার ক্যালকুলেটর চাপতে পারো তোমরা, 20 থেকে যদি তোমরা এই সংখ্যাটাকে বাদ দাও তাহলে এটা কোথায় যাবে? উপরে চলে যাবে। এইটাকে যদি উপরে চলে যায় তখন যদি তোমরা এটাকে হিসাব করো এভাবে 20 মাইনাস 20 মাইনাস 1/2, অ্যান্সার আসবে কত দেখো 19.5 চলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই যে দেখা যাচ্ছে 19.5 চলে আসছে। তাহলে এটা হচ্ছে কত 19.5। মূলত তোমাদেরকে যে বলি সে শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিতে হবে, কথা কিন্তু এইটা না, কথা হচ্ছে এইটা। এই যে এটা হচ্ছে সূত্র, এই কারণে করা যায়। কিন্তু এইভাবে প্রত্যেকটা মান বের করার সময় এইখানে যে হিসাবটুকু আছে এটার মান আসে 0.5। এই জন্য তোমাদেরকে এখানে আমি কি করতে বলি, বা স্যারেরা কি করতে বলে, বাদ দিতে বলে। তবে কেউ যদি তোমাদেরকে প্রশ্ন করে যে তুমি কেন বাদ দিচ্ছ, তোমার কথায় তো অঙ্ক চলে না, তখন তুমি এই সূত্রের কথা বলবা। এবার আসো উচ্চ সীমাটা বের করবো। তাহলে উচ্চ সীমার মান কত আছে দেখো 29, তাহলে আমরা এখানে লিখবো 29। এরপর উচ্চ সীমার ক্ষেত্রে সূত্র প্লাস আছে, বাকি অংশ ঠিকঠাক আছে। এখান থেকে এটাকে বিয়োগ করব, তাহলে আসবে -1, -1 কে ধনাত্মক করতে হবে, তাহলে হচ্ছে +1। এটাকে যখন আমরা হিসাব করব তখন এতটুকুর হিসাব আসবে 0.5, তখন অ্যান্সার আসবে 29.5। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা এটা বুঝতে পারছো কিনা? বুঝে থাকলে ওকে লিখে দাও, আর হিসাবটা তোমরা বের করবা এই যে নিম্ন সীমা থেকে 0.5 বাদ দিয়ে উচ্চ সীমা থেকে 0.5 যোগ করে। বুঝতে পারছো কিনা একটু লিখে দিবা। আমি সকলের উদ্দেশ্যেই প্রশ্ন করছি যে তোমরা যদি বুঝে থাকো একটু ওকে লিখে দাও, না বুঝে থাকলে প্রশ্ন করো। আমাদের আজকের এই ক্লাসটা অনেক লম্বা সময় ধরে হচ্ছে, 1 ঘন্টা 4 মিনিট 40 সেকেন্ড ধরে হচ্ছে। আরো কিছু সময় হবে, আশা করি 10 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এবার দেখো আমাদেরকে কি করতে হবে, বাকি কাজ কি আছে এটা একটু মনোযোগ সহকারে দেখো। আমাদেরকে অঙ্কন করতে বলছে আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ। আমি আজকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে দিব। তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা নিজেরা আয়তলেখটা অঙ্কন করে আমাদের পাবলিক গ্রুপে পোস্ট করে দিবে। একটা স্ক্রিনশট দ্রুত দিয়ে নাও, দ্রুত দাও, দ্রুত, একটু দ্রুত করো। আচ্ছা ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিতে পারছো। তো তোমরা মনে রাখবা যখন আমাদেরকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন হবে। শ্রেণীর মধ্যবিন্দু প্রয়োজন হবে। তো শ্রেণীর মধ্যবিন্দু আমরা কি করব, এই ঘরটার মধ্যে বের করে নিব। আমি এখানে শ্রেণীর মধ্যবিন্দুটা বের করে নিচ্ছি। আহ
মধ্যবিন্দু, এটাকে ইংরেজিতে বলা হয় মিড পয়েন্ট, আর আমরা এটাকে এক্স দ্বারা প্রকাশ করে থাকি। মধ্যবিন্দু নির্ণয়ের একটা সূত্র আছে যেটা অনেকবার তোমাদেরকে আমি বলে দিয়েছি। এক্স সমান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। আচ্ছা, এখন আহ কোনটা সীমা ধরবা, এইটা নাকি এইটা? মনে রাখবা এটা হচ্ছে এখন ভুয়া শ্রেণীব্যক্তি, আর এটা হচ্ছে আমাদের প্রকৃত শ্রেণীব্যক্তি। তাহলে যখন আমাদের হাতে একটা প্রকৃত জিনিস থাকবে এবং একটা ভুয়া জিনিস থাকবে, অবশ্যই আমরা প্রকৃতটা ব্যবহার করব। আচ্ছা, প্রশ্নটা এখন একটু কাইন্ডলি দেখাতে পারতেছি না ভাই। প্রশ্নটা হচ্ছে পরবর্তীতে তুমি দেখে নিও, আর হচ্ছে যে প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, অথবা ক্লাসের শুরুতেও প্রশ্নটা তুমি দেখতে পারবা, ওখান থেকে দেখে নিও। ইমরান, তুমি পেইড ব্যাচে আসছো, তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে ভাই। আচ্ছা, এখন শোনো, এইটার সাথে আমাদের কোনো কাজ নাই, কাজ হচ্ছে এইটার সাথে, হ্যাঁ, প্রকৃত শ্রেণীর সাথে। তাহলে এই প্রকৃত শ্রেণীর যে মানগুলো আছে এগুলোকে কি করব, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমি একটু যোগ করে 2 দিয়ে ভাগ করে দেখি কত আসে। 19.5 যোগ 29.5 যোগ করলাম, যোগফল আসলো 49। 49কে 2 দিয়ে ভাগ করবো, অ্যান্সার আসবে কত, 24.5। আমরা এখানে লিখে দিচ্ছি 24.5। এর সাথে এবার যোগ করব শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান প্রশ্নে দেওয়াই ছিল 10, যোগ করলাম 10, অ্যান্সার আসলো কত, 34.5। এর সাথে যোগ করব 10, অ্যান্সার আসবে কত, 44.5। এর সাথে যোগ করব 10, অ্যান্সার আসবে 54.5। এর সাথে যোগ করব 10, অ্যান্সার আসবে 64.5। শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় নিয়ে আশা করছি তোমাদের কারো কোনো প্রশ্ন নাই। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে এক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমাদের যদি প্রশ্ন থাকে একটু দ্রুত তোমরা প্রশ্ন করো, আর যদি তোমাদের প্রশ্ন না থাকে তাহলে একটু ওকে লিখে দাও। ঠিক আছে, তোমরা ওকে লিখে দিয়েছো, তার মানে তোমাদের কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করে ফেলছি, অঙ্কের যতটুকু চাওয়া ছিল ততটুকুই করে ফেলছি। এখন আমরা চিত্রটা অঙ্কন করবো। আমাদের চিত্রে বলছে যে অজি, সরি, গণসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ অঙ্কন করতে বলছে। তার মধ্য থেকে আমি তোমাদেরকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে দেখাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এবং সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য এবছর অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণসংখ্যা বহুভুজ, পরীক্ষায় আসতে পারে। তো আমি তোমাদেরকে শর্টকাটে গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করে দেখাচ্ছি, আর অঙ্কন প্রণালীটা মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। তো আমরা জানি এই আমাদের পরিসংখ্যানে কোনো চিত্র অঙ্কন করতে হলে হাতে গোনা 2-1টা চিত্র বাদে বাকি সবগুলো চিত্র অঙ্কন করার জন্য আমাদের প্রয়োজন হয় গ্রাফ পেপার। আমাদের গণসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ দুইটাই অঙ্কন করার জন্য আমাদের গ্রাফ পেপারের প্রয়োজন হয়। মিশিয়ে দিলেন আমরা কি, হ্যাঁ, তোমরা হচ্ছে পাশে লিখবা, তোমরা ওটার পাশে লিখবা। আর হচ্ছে যে কোনো স্থানে লিখলেই হবে, তবে সাজানোর ক্ষেত্রে যাতে একটু দেখতে সুন্দর হয় এজন্য তোমরা কি করবা, শ্রেণীর সাথে প্রকৃত শ্রেণী লিখবা, যদি প্রয়োজন হয় তার সাথে শ্রেণী মধ্যবিন্দু লিখবা, তারপর টালি চিহ্ন লিখবা, তারপর হচ্ছে যে তোমরা লিখবা গণসংখ্যা। এছাড়া এলোমেলো হলেও কোনো সমস্যা নাই। আমি এখন একটা গ্রাফ পেপার শেয়ার করে নিয়ে আমাদের এই অঙ্কের সর্বশেষ যে কাজটুকু আছে সেটুকু করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, একটা গ্রাফ পেপার এখানে আমি নিয়ে নিলাম। তো এই গ্রাফ পেপারের মধ্যে কি করতে হবে, আহ দুটো অক্ষ ধরে নিতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। প্রথমে আমরা এক্স আর ওয়াই অক্ষ বের করে নিচ্ছি এখানে, দেখো তোমরা। আচ্ছা, এভাবে আমরা প্রথমে কি করব, উপরের দিকে একটা লম্ব রেখা টেনে নিব এবং এইটাকে কেন্দ্র ধরবো। কেন্দ্র থেকে ভূমি বরাবর আমরা কি করব, এক্স রেখাটা অঙ্কন করে নেব, নিচ্ছি করে এটাকে নামকরণ করে দেব। এটা হচ্ছে আমাদের ওয়াই,
আমরা ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে লম্বটাকে আমরা ওয়াই দ্বারাই প্রকাশ করে থাকি, কেন্দ্রটাকে আমরা শূন্য অথবা জেরো দ্বারা প্রকাশ করে থাকি। এরপর হচ্ছে এদিকে ভূমি বরাবর যে রেখাটা যায় এটাকে আমরা এক্স নাম দিয়ে থাকি। এখন কি করতে হবে, ও এক্স অক্ষের মধ্যে আমাদেরকে শ্রেণী মধ্যবিন্দু বসাইতে হবে মাপ অনুযায়ী। তো শ্রেণী মধ্যবিন্দু গুলো কি দেওয়া আছে দেখো তো। প্রথমে দেওয়া আছে 24.5, আমরা এটাই বসাবো, একটা ঘর ফাঁকা রেখে এখানে বসাবো 24.5 বসাচ্ছি। 24.5, এখান থেকে ছোট ছোট 10টা ঘর পরে আমরা বসাবো এখানে কত, 34.5। 34.5 বসালাম। এখান থেকে ছোট ছোট 10টা ঘর পরে আমরা বসাবো 44.5। আমরা এখানে বসাচ্ছি 44.5। এটাকে একটু বড় করে দেই যেহেতু আরো ঘর আছে এখানে। এবার এখান থেকে ছোট ছোট আরো 10টা ঘর পরে আমরা এখানে বসাবো 54.5। এখান থেকে আরো ছোট ছোট 10টা ঘর পরে আমরা বসাবো 64.5। আমাদের সবগুলো শ্রেণী মধ্যবিন্দু বসানো শেষ হয়ে গেল। 64.5 বসালাম। এবার এই দিকে আমাদের হচ্ছে কি বসাতে হবে, গণসংখ্যা বসাতে হবে। মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা কত আছে এইটা আগে দেখে নিতে হবে। 5 ঘর পর পরও বসানো যাবে, তোমরা চাইলে 5 ঘর পর পর বসাইতে পারবা, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে অঙ্কনের ক্ষেত্রে একটু তোমাদেরকে উল্টা করে লিখতে হবে। আমি তোমাদেরকে অঙ্কন প্রণালী লেখার সময় ওটা বলে দেব। আচ্ছা, এবার দেখো আমাদেরকে এইদিকে কি করতে হবে, গণসংখ্যা বসাতে হবে, সর্বোচ্চ গণসংখ্যা 13। দেখি আমাদের এখানে ঘর কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9টা ঘর আছে, 10টা ঘর আছে, কিন্তু আমাদের ঘর প্রয়োজন 13টা। তাহলে আমরা এই যে প্রতি 5 ঘরকে 2 একক করে ধরবো, তাহলে প্রতি আড়াই ঘরের মান হচ্ছে কত, 1। প্রতি 5 ঘরের মান হচ্ছে 2। তাহলে দ্বিতীয় 5 ঘরের মান হচ্ছে 4, তৃতীয় 5 ঘরের মান হচ্ছে 6, তারপরের 5 ঘরের মান হচ্ছে কত, 6 এর পর কত হয় 8, তারপরের 5 ঘরের মান হচ্ছে কত, 10, তারপরের 5 ঘরের মান হচ্ছে কত, 12। আমাদের প্রয়োজন হচ্ছে 13 পর্যন্ত, তাহলে এর পরের 5 ঘরের মান হচ্ছে আমাদের কত, 14। আমরা এভাবে মানগুলো বসিয়ে নিলাম বা ধরে নিলাম। তো তোমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রতি আড়াই ঘরকে 1 ধরে দেখাইতে পারো এখানে। তাহলে এই যে এখানে 2 ঘর আর একটা ঘরের মাঝখানে হচ্ছে আড়াই, এখানে একটা ডট দিলাম, দিয়ে চিহ্নিত করে দেখাচ্ছি তোমাদেরকে। কথা মনি, যদি ক্লাসে থাকো তুমি একটু ভালো করে দেখো, তুমি এটা বুঝতে পারো না এর আগে। এরপর হচ্ছে এটা হবে এভাবে, মানে প্রতি আড়াই ঘরকে আমি মার্ক করে নিচ্ছি। আড়াই ঘরের মান কত, 1। প্রতি ছোট আড়াই ঘরের মান হচ্ছে 1। এরপর এখানে হচ্ছে কত, 1 2 আড়াই, এভাবে আমি মার্ক করে নিলাম। এবার আমরা গণসংখ্যাগুলো বসাবো। দেখো যখন আমাদের এখানে শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 24.5, তখন গণসংখ্যা হচ্ছে 6। তাহলে এই যে দেখো এখানে 6 আছে, এখানে একটা ডট দিলাম। যখন 34 তখন হচ্ছে 12, 34-এর সোজায় 12 নাম্বার ঘরে একটা ডট দিয়ে নিলাম। এরপর হচ্ছে 13, তাহলে এই যে 44-এর সোজায় 13 নাম্বার ঘরে একটা ডট দেবো। কোথায় ডট দেবো দেখো, 44-এর সোজায় 13 নাম্বার ঘর কোথায় আছে, এই যে এটা হচ্ছে 12। এরপর হচ্ছে কত, যেহেতু আড়াই ঘর মিলে হবে 1, তাহলে এই যে এখানে আমি আড়াই কেটে রাখছি, এইখানে একটা ডট দেবো, মাঝ বরাবর দিলাম এখানে একটা ডট। এরপর হচ্ছে যখন 54 তখন হচ্ছে 7, 54 সোজায় 7 নম্বর ঘরে একটা ডট দেবো, এটা হচ্ছে 6 নম্বর ঘর, এখান থেকে আড়াই ঘর উপরেই হচ্ছে 7, এখানে একটা ডট দিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখো 64 যখন আছে তখন গণসংখ্যা হচ্ছে 2, 64 সোজায় 2 নম্বর ঘরে একটা ডট বসিয়ে দিলাম। এই যে ডট গুলো বসানো শেষ। এবার এই প্রত্যেকটা ডটকে আমরা সংযুক্ত করে দেব হচ্ছে স্কেলের সাহায্যে। মনে রাখবা, গণসংখ্যা রেখা এবং গণসংখ্যা বহুভুজের মধ্যে পার্থক্য হচ্ছে গণসংখ্যা রেখা অঙ্কন করার সময় এগুলোকে মুক্ত হস্তে মিলিয়ে দিতে হয়, আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার সময় এগুলোকে আহ স্কেলের সাহায্যে মিল করে দিয়ে দিতে হয়। 24 দিয়ে কেন শুরু হলো, 24 দিয়ে তো শুরু হয় নাই, 24.5 থেকে শুরু হয়েছে। শ্রেণী মধ্যবিন্দু বসাইতে হবে এখানে। আড়াই ঘর ধরে করবা তাহলে সঠিক হবে। আর আড়াই ঘর ধরে যদি না করো তখন স্যারের চোখ যদি স্পষ্ট থাকে, যদি তোমার এটা ভালোভাবে স্যার দেখতে পারে যে আড়াই ঘর তুমি ধরো নাই, তখন কিন্তু স্যার ভুল দেবে। তাহলে আমরা স্কেল দিয়ে একটু মিলিত করে দিচ্ছি এটা। এই যে দেখো
এই যে এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা বহুভুজ। এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এখন তোমরা এখান থেকে একটু মিল করে দিবা নিচ পর্যন্ত, হ্যাঁ, সুন্দর করে মিল করে সোজা করে মিল করে দিবা এখানে, অথবা চাইলে এখানেও দিতে পারো। এটাকে আমরা ভাঙা চিহ্ন দিয়ে পূর্ণ করে দেই, আর এটাকে মিল করে দিবা এই পর্যন্ত, হ্যাঁ, নিচ পর্যন্ত মিল করে দিবা, তাহলেই তোমাদের এই চিত্রটা হয়ে যাবে। তোমরা দেখতে পারতেছো কিনা একটু জানাও, এবং আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা একটু জানাও, দ্রুত জানাও একটু। আচ্ছা, ঠিকঠাক দেখা যাচ্ছে, তোমরা দেখতেও পাচ্ছ, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই যে চিত্রটা অঙ্কন করা বিষয়ে, বা আমি যে চিত্রটা তোমাদেরকে অঙ্কন করে দেখাইলাম, তোমরা এটা বুঝতে পারছো কিনা একটু জানাও। বুঝে থাকলে ওকে লিখে দিবা ঝটপট, আর যদি বুঝে না থাকো কোথায় বোঝো না আমি প্রশ্ন করবো, আমি তোমাদেরকে অঙ্কন প্রণালীটা একটু লিখে দিব, সরি দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে অঙ্কন প্রণালীটা লিখেই দেই আজকে। তোমাদের অনেকের হচ্ছে ইচ্ছা যে আমি অঙ্কন প্রণালী যেন লিখে দেই। আমি আগে ছোট করে অঙ্কন প্রণালীটা এখানে লিখি, তারপর হচ্ছে তোমাদেরকে বড় করে দেখাবো। তোমরা এখন হচ্ছে শুধু কথা শোনো, একটু পরেই হচ্ছে যে তোমরা বোর্ড দেখতে পারবা কিভাবে আমি অঙ্কন প্রণালীটা লিখলাম। লিখবো এখানে অঙ্কন প্রণালী। ওকে, অঙ্কন প্রণালী লিখবা। ছক কাগজে যেহেতু অঙ্কন করলাম, তাহলে লিখবো আমরা ছক কাগজে। ছক কাগজে ও এক্স বা ভূমি অক্ষে, ও এক্স অক্ষে আমরা কি করেছি, ও এক্স অক্ষের প্রতি ক্ষুদ্র এক ঘরকে এক একক করে ধরেছি। তাহলে লিখবো ও এক্স অক্ষে প্রতি ক্ষুদ্র এক বর্গ ঘরকে এক একক ধরে, আমরা এক একক ধরে কি বসিয়েছিলাম, আমরা এখানে শ্রেণী মধ্যবিন্দু বসিয়েছিলাম। তাহলে লিখবো এক একক ধরে শ্রেণী মধ্যবিন্দু, এবং ও ওয়াই অক্ষে, আমরা ও ওয়াই অক্ষে আসলে কি করেছি দেখো তো, প্রতি আহ পাঁচ ক্ষুদ্র পাঁচ ক্ষুদ্র ঘরকে, বা প্রতি পাঁচ ঘরকে, পাঁচ ক্ষুদ্র ঘরকে আমরা দুই একক ধরেছিলাম এখানে। দুই একক ধরে মূলত এখানে কি বসিয়েছিলাম আমরা, আমরা এখানে বসিয়েছিলাম গণসংখ্যা। গণসংখ্যা বসিয়ে, গণসংখ্যা বসিয়ে আমরা কি অঙ্কন করলাম, আমরা অজীব, সরি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করলাম। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই চিত্রটা বোঝার সুবিধার্থে যাতে সুন্দর দেখা যায়, এজন্য আমরা কি করেছিলাম, চিত্রের প্রথম ঘর থেকে, মানে চিত্রের শূন্য থেকে 24.5 পর্যন্ত আমরা কি করেছি, ভাঙা চিহ্ন দিয়ে পূর্ণ করেছি। পূর্ণ করা হয়েছে। জাস্ট এতটুকু লিখলেই কিন্তু তোমরা এই অঙ্কের যতটুকু মার্কস বরাদ্দ আছে তোমরা পুরো মার্কসটা পেয়ে যাবা।
সরি, তোমরা দীর্ঘ সময় সাউন্ড শুনতে পাও নাই, এখানে মিউট করে রাখছিলাম, ওইটার আহ, হচ্ছে যে ঠিক করি নাই। তোমরা যারা অঙ্কন প্রণালী লিখতে পারো না, এখান থেকে অঙ্কন প্রণালীটা দেখে নাও, এভাবে অঙ্কন প্রণালী লিখতে হবে। আর কিছু কথা হচ্ছে যে তোমরা অনেকেই কিছু প্রশ্ন করেছো, আমি তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। দেখো, তোমাদের এখানে তোমরা প্রশ্ন করছো যে ভাঙা চিহ্ন দিয়ে পূর্ণ না করলে সমস্যা হবে কিনা। কোনো সমস্যা হবে না। আরেকজনের প্রশ্ন হচ্ছে 10 ঘরের মাঝখান থেকে নিলে হবে, হবে, সেখান থেকে নিলেও হবে, যেভাবে নিবা সেভাবে অঙ্কন করে দেখাইতে হবে। ছক কাগজের ডট গুলো দিয়েছেন ওগুলো না দিলে হবে কিনা, ছক কাগজে যে ডট গুলো দিয়েছে এগুলো তোমরা দিবা, নয়তো তোমরা মিল করতে পারবা না। আরেকজন প্রশ্ন করছে কখন হাত দিয়ে টানবো, কখন স্কেল দিয়ে টানবো। যখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলবে তখন স্কেল দিয়ে টানবা, যখন তোমাদের গণসংখ্যা রেখা অঙ্কন করতে বলবে তখন হাত দিয়ে টানবা। সাউন্ড এখন ক্লিয়ার আছে? পাশাপাশি তোমরা যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ থেকে শুরু করে প্রিলি মাস্টার্স শেষ পর্যন্ত যাদেরই পরিসংখ্যান আছে তাদের সকলের ডিপার্টমেন্টের আলাদা আলাদা লেকচার শিটের সাথে করে ক্লাস চলমান আছে আমাদের এই কোর্সে। আমাদের এই কোর্সে ভর্তি হলে এই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি হতে পারবা। এবং তোমরা যারা ফ্রি ক্লাস দেখতেছো বা পেইড ব্যাচে ভর্তি আছো, তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের সিনিয়র জুনিয়র যাদের প্রয়োজন আছে এই কোর্সগুলো তাদেরকে জানাবা, তারা যেন আমাদের এখানে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করে তোমাদের মতো ভালো রেজাল্ট করতে পারে। এবং আশা করি তোমরা সবাই এই সাবজেক্টে প্লাস পাবা, অর্থাৎ যাদেরই পরিসংখ্যান আছে তোমরা যারা আমার এখানে পড়ো, আশা করছি তোমরা সবাই প্লাস পাবা। আমাদের এখানে ভর্তি হলে অন্যান্য সকল বিষয়ের সাজেশন দিয়ে দেওয়া হয়, আমরা কোনো বই বিক্রি করি না বা কোনো বই কিনেও আমাদের কোর্স করতে হয় না। আমাদের এই কোর্সে ছোট্ট একটা পিডিএফ আছে, 12 পৃষ্ঠার একটা পিডিএফ, সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা প্রিন্ট করে নিয়ে যদি ওই অঙ্কগুলো সবগুলো করতে পারো তাহলে তোমাদের যে কোনো বইয়ের যে কোনো অঙ্কই তোমরা সমাধান করতে পারবা। তোমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসগুলো জুম অ্যাপের মাধ্যমে সিক্রেট গ্রুপে হয়ে থাকবে, তোমরা যদি আমাদের পরবর্তী ক্লাসগুলো করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে পরবর্তী ক্লাসগুলো করতে পারবা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।